এডুকেটামের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের আরও একবার স্বাগত জানাই। যে গ্রুপ ডি পরীক্ষা যে রবিবার আসছে তোমাদের, তার আগে এটা আমাদের 7 নম্বর সেট এবং এটাই আমাদের লাস্ট সেট। তোমরা পরীক্ষা অবশ্যই ভালো করে দিও, এটা আমাদের অনুরোধ তোমাদের কাছে, তোমাদের প্রতি শুভেচ্ছা থাকলো। এবং এই লাস্ট সেটের টপ 40টা আমরা কোশ্চেন দেখবো। এই টপ 40টা কোশ্চেন তোমরা দেখে যাও, যেখানে লজিক্যাল রিজনিং, ম্যাথ এবং জিকে সেকশনের প্রত্যেকটা জিনিস কভার করা আছে। অ্যাজ ইউজুয়াল তোমরা যেটা জানো, তোমরা মক টেস্টগুলো অ্যাটেন্ডও করো এবং কত নাম্বার পাও সেটাও তোমরাও দেখেছি কমেন্ট সেকশনে জানো, আমাদের খুব ভালো লাগে। ঠিক আছে, চলো আজকে 7 নম্বর সেটটা আমাদের সাথেই করো। অ্যাজ ইউজুয়াল তোমরা মার্কস শেয়ার করো, 40টা কোশ্চেন হয়ে যাওয়ার পর তোমাদের কত হচ্ছে। চলো আজকের যে সিলেবাস আছে, এবং সিলেবাস তোমরা জানো, আর পরীক্ষা দুদিন আগে সিলেবাসটা বলছি না, তোমরা জানো, তোমরা খুব প্রিপেয়ার হচ্ছ, এটাও আমরা বুঝতে পারি। তো এই যে ক্লাসটা হবে, এই ক্লাসের যে পিডিএফটা সেটা আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা পেয়ে যাবে। টেলিগ্রাম তোমার চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও, এবং জয়েন হয়ে গেলে সেখান থেকে তোমরা পেয়ে যাবে তোমার পিডিএফটা। ক্লিয়ার? চলো বেশি কথা না বলে আমরা আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসের যে প্রথম কোয়েশ্চেনটা কি আছে জিকে, যে আছে দেখো, গোড়া, এটা একটা উপন্যাস। সেই উপন্যাসটা কে রচনা করেছিলেন? 4টে অপশান তোমাদের কাছে: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, নাকি রবীন্দ্রনাথ ঠাকুর। তো দেখো, গ্রুপ সি তো তোমাদের শেষের কবিতা পড়েছিল, তাই তো? তোমাদের গ্রুপ সিতে মনে করে দেখো, যারা যারা পরীক্ষা দিয়েছো, যারা কোশ্চেনটা ঘেঁটেছো, তারা জানো যে শেষের কবিতা ওটা কার লেখা পড়েছিল। তো এখানেও দেখো, আমি তোমাদের জন্য গ্রুপ ডিতে এরকম একটা কোয়েশ্চেন রেখেছি যে গোড়া উপন্যাসটি কে রচনা করেন। তো অপশান অনুযায়ী তোমাদের কি উত্তর হবে? একদম যারা ডি অ্যান্সার করছো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাস, সেটা কিন্তু একদম ঠিক অ্যান্সার করেছো। ক্লিয়ার? তো গোড়া উপন্যাসের মধ্যে তোমরা দেখেছো যে ধর্ম, তারপরে হচ্ছে জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ, ঠিক আছে, এই সব জিনিসের উপর ফোকাস করে এর যে পুরো উপন্যাসটা তুলে ধরা হয়েছে, এবং এর উপর সিনেমাও পিকচারাইজড হয়েছে, তোমরা দেখেছো, সিনেমাও হয়েছে এর উপর। তার উত্তর হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হচ্ছে গোড়া উপন্যাস। পাশাপাশি অন্য লেখকদের যদি একটু পরিচয় বলি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে তোমরা জানো কথা সাহিত্যিক হিসাবে, জানো নিশ্চয়ই, কথা সাহিত্যিক হিসাবে। তার বিখ্যাত বিখ্যাত যে উপন্যাস তো জানো, শ্রীকান্ত, তার বিখ্যাত উপন্যাস শ্রীকান্ত। তাছাড়া কি বলতো, শ্রীকান্ত, তারপরে হচ্ছে পথের দাবি, চরিত্রহীন, অনেক উপন্যাস আছে, চরিত্রহীন, পথের দাবি, চরিত্রহীন, এইসব উপন্যাসগুলো কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তো জানো, ইতিহাসের সঙ্গে রিলেটেড আনন্দমঠ উপন্যাস, যেখান থেকে কি নেওয়া হয়েছে, আমাদের যে ন্যাশনাল সং বন্দে মাতরম, সেই আনন্দমঠ উপন্যাস থেকে। তারপরে বলো কপালকুণ্ডলা রয়েছে, কপালকুণ্ডলা, ঠিক আছে, দুর্গেশ নন্দিনী, ঠিক আছে। তো দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আমি 3টি উপন্যাস, বিখ্যাত উপন্যাসের নাম বললাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত কিছু উপন্যাসের নাম বললাম, আর রইল যেটা মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা বললেই মনে পড়ে যায় যেটা নাম সবার আগে, পদ্মা নদীর মাঝি। যারা পড়েছো, যারা পড়োনি, যারা পড়েছো তারা তো জানো, আর যারা পড়োনি তারা অবশ্যই পড়ে নিও সময় করে, পদ্মা নদীর মাঝি। আচ্ছা, পুতুল নাচের ইতিকথা, বিখ্যাত উপন্যাস পুতুল নাচের ইতিকথা। তো এটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস। তাহলে অন্যান্য অথরদের যে বিখ্যাত বিখ্যাত উপন্যাসগুলো সব কটা আমি দিয়ে দিয়েছি। তোমরা এই পিডিএফ তো টেলিগ্রাম গ্রুপে বা টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তোমরা পিডিএফগুলো সংগ্রহ করে পড়ে নিও একবার, মনে রাখো একবার, যেটা তোমাদের ভালো লাগবে করো। উত্তর হচ্ছে অপশান ডি। চলো আজকে 2 নম্বর কোয়েশ্চেন। সম্প্রতি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, যেটার নাম হচ্ছে ইসরো, তো সেটা সূর্য সম্পর্কে গবেষণার জন্য নিম্নলিখিত কোনটি প্রেরণ করেছিলেন? তার মানে সূর্য সম্পর্কে গবেষণা করার জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা মানে ইসরোর তরফ থেকে কোনটা প্রেরণ করা হয়েছিল? 4টে অপশান: গগনযান, মঙ্গলযান 2, আদিত্য L1, নাকি চন্দ্রযান 3। খুব রিসেন্ট এটা খবর, খুব বেশি দিনের ব্যাপার তো নয়। তো এটা তোমার কি মনে হচ্ছে? তো দেখো, সূর্য সম্পর্কে রিসার্চ করার জন্য কোনটা প্রেরণ করা হয়েছিল? তো নাম দেখেই তুমি বুঝতে পারছো উত্তর কি হতে পারে, আদিত্য। কারণ সূর্যের একটি অপর নাম হচ্ছে আদিত্য বলা হয় সমার্থক শব্দ। তো আদিত্য L1 লঞ্চ করা হয়েছিল। এটা তোমাদের 2-1 বছর আগের ঘটনা। কারণ আমি 2-1 বছর মানে পার্টিকুলার আমি ডেট বলছি বা পার্টিকুলার সাল বলছি। সেটা হচ্ছে 2রা সেপ্টেম্বর 2023-এ লঞ্চ করা হয়, যেটা ল্যাগ্রেঞ্জ পয়েন্ট হচ্ছে L1 দেওয়া আছে, হচ্ছে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট, সেইখানে গিয়ে পৌঁছায় যেটা, সেটা হচ্ছে 6 জানুয়ারি 2024-এ। ক্লিয়ার? তো ওখান থেকে 15 লক্ষ কিলোমিটার দূর, মানে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 15 লক্ষ কিলোমিটার। ওখান থেকে সূর্যকে কি করবে, ওয়াচ করবে। সূর্যের যে উপরিভাগের যে টেম্পারেচারের পরিবর্তন বা কি কার্যকলাপ হচ্ছে সূর্যের মধ্যে, সমস্ত কিছু
ওখান থেকে ওয়াচ করবে এবং ওয়াচ করে সেখান থেকে ইনফরমেশান পৃথিবীতে পাঠাবে। মানে যে সূর্য সম্পর্কে আমাদের অনেক কিছুই এখনও অজানা জিনিস আছে। তো সেই জন্য ল্যাগ্রেঞ্জ পয়েন্টে আমরা আদিত্য এল1 ফিক্স করে দিচ্ছি, ওখান থেকে সূর্য সম্পর্কে আমরা ডিটেলস ইনফরমেশান যাতে পেতে পারি সেই জন্য এটা লঞ্চ করা হয়েছিল ইসরোর তরফ থেকে আদিত্য এল1 ল্যাগ্রেঞ্জ পয়েন্ট। এল মানে হচ্ছে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট। ওকে, আচ্ছা, তো উত্তর হচ্ছে এখানে তাহলে 2024 সাল, মাত্র 2 বছর আগের কথা। তাহলে উত্তরটা কি হবে? সি। বাকি অপশান দেখো, গগনযান। গগনযানটা কি বলতো না, ভারত নিজস্ব প্রযুক্তির সাহায্যে তাদের যে অ্যাস্ট্রোনটস যারা হচ্ছে মহাকাশচারী, সেই মহাকাশচারীকে মহাকাশে প্রেরণ করবে। এটা এখনো হয়নি, পরীক্ষা চলেছে, কিন্তু এখনো পুরোপুরি সফলতা পায়নি। 2026-এই সম্ভবত এটা হতে পারে গগনযানের একবারে মানে মেন যে কার্যকলাপটা সেটা হচ্ছে তোমার 2026-এর শেষের দিক করে হতে পারে। তো মঙ্গলযান 2 মানে মঙ্গলের সম্পর্কে রিসার্চ করার জন্য। আর চন্দ্রযান 3 এটা তো সফলতা ভারত পেয়েছে বা সফল হয়েছে ভারতেতে। কবে হয়েছে স্যার? না, এটা হয়েছে স্যার 23শে আগস্ট, তোমার 23শে আগস্ট 2023-এ। তো আমরা জানি যে চাঁদের পৃষ্ঠে বা চাঁদের দক্ষিণ মেরুতে আমরা কি করছি, সফলভাবে অবতরণ করতে পেরেছি। দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসাবে ভারত কৃতিত্ব গ্রহণ করেছে। আর ওভারঅল যদি বলো চাঁদের সারফেসে সফলতার সঙ্গে নেমেছে ভারত সেই পজিশনে 4, কারণ এর আগে আমেরিকা হয়েছে, রাশিয়া হয়েছে, চীন হয়েছে। 4 নম্বর দেশ হিসেবে ভারত তাদের চন্দ্রযান 3-কে সফলভাবে অবতরণ করতে সমর্থ হয়েছে। তাহলে ওভারঅল দিক থেকে 4, আর দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসাবে সেটা হচ্ছে ভারত। কবে হয়েছিল না 23শে আগস্ট 2023। এবং ওখানে তোমরা জানো যে বিক্রম ল্যান্ডার ছিল, তারপরে হচ্ছে প্রজ্ঞান রোভার ছিল, সমস্ত খবরের সব ডিটেলসে ছিল তখন। তাহলে এখানে চন্দ্রযান 3 যেটা আমরা সফলতার সঙ্গে কাজটা করেছি কবে, 2023 সালে। তাহলে প্রত্যেকটা ইনফরমেশান দেখো, মনে রাখো, উত্তর হবে অপশান সি। যদি মনে করতে না পারো ভিডিওটা একবার পজ করবে, ব্যাক করে আরেকবার শুনে নেবে, যাতে ইনফরমেশনগুলো মাথায় পুরো গেঁথে যায়, কারণ সামনেই 2 দিন পর পরীক্ষা। চলো আমরা চলে আসি আজকের 3 নম্বর প্রশ্নে কি আছে। 3 নম্বর প্রশ্নটা দেখো, যে পশ্চিমবঙ্গের যে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর কোন দুটি দেশকে পৃথক করেছে? খুব ভালো কোশ্চেন। চিকেন স্নেকের নাম তো শুনে থাকবে। বলছে যে কোন দুটো দেশকে এরা পৃথক করেছে, মানে ওই অংশটা, ওই যে সরু ভূখণ্ডটা কোন দুটো দেশকে ভাগ করেছে। অপশানটা ভালো করে পড়ো, ভারত পাকিস্তান, নেপাল ভুটান, বাংলাদেশ নেপাল, নাকি নেপাল আর বাংলাদেশ। ম্যাপটা যদি ভালো করে মনে রাখো না, ম্যাপ যদি ভালো করে মনে রাখো তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়া খুব সোজা। কেন না, যদি ম্যাপ মনে রাখো তাহলে দেখবে এই দিকে পড়বে বাংলাদেশ আর ওই সাইডে পড়বে হচ্ছে নেপাল। তাহলে বাংলাদেশ আর নেপাল চিকেন স্নেক যেটা কোথায় পড়ছে, মোটামুটি যদি আমি ধরি যে উত্তর দিনাজপুরের চোপড়া, উত্তর দিনাজপুরে চলে। যারা উত্তর দিনাজপুর থেকে দেখছো আমাদের স্টুডেন্টরা, যারা ভিডিও দেখছো, তারা নিশ্চয়ই এই জায়গাটা সম্পর্কে পরিচিত। তো ওখানের যে সরু ভূখণ্ড সেটাই কিন্তু অ্যাকচুয়ালি কি করেছে না, ভারতের যে 7 সিস্টার আর ভারতের যে মেন ভূখণ্ড দুটোর মধ্যে কানেকশান রেখেছে, তাই না? দুটো কানেকশন রেখেছে। তো ওই জায়গাটা চোপড়ার অংশের যে ভূখণ্ডটা সেটাই বাংলাদেশ আর নেপাল থেকে পৃথক করেছে। ক্লিয়ার? তাহলে অপশান কি হবে? সি। আচ্ছা, বাকি অপশান দেখো, ভারত আর পাকিস্তানের মধ্যে তো তোমরা জানো র্যাডক্লিফ লাইন আছে, ভারত এলওসি রয়েছে ভারত পাকিস্তানের মধ্যে একটা বর্ডার। আচ্ছা, তারপরে দেখো নেপাল আর ভুটানের মধ্যে অ্যাজ সাচ যদি তুমি ধরো ম্যাপ যদি দেখো তাহলে দেখবে নেপাল আর ভুটানের ভেতরে যেটা রয়েছে মানে বাউন্ডারি হিসাবে সিকিম রাজ্য রয়েছে নেপাল ভুটানের মাঝে। আর নেপাল আর বাংলাদেশের সঙ্গে ডাইরেক্ট কোনো বর্ডার নেই। তো এখানে কি হবে উত্তর হবে সি। ক্লিয়ার? চলো 4 নম্বর কোশ্চেনে আসি। 4 নম্বর কোশ্চেনটা দিয়েছি খেলা থেকে। খেলার একটা টার্ম দিতে পারে, কারণ স্পোর্টস তোমাদের কিন্তু সিলেবাসে রয়েছে। তো খেলার টার্মের মধ্যে একটা দেখো টার্ম দিয়েছি গুল্লি। এই শব্দটা কোন খেলার সাথে যুক্ত? খুব ইম্পর্টেন্ট শব্দ, খুব ছোট্ট শব্দ দেখো, কিন্তু কোন খেলার সাথে যুক্ত দিয়েছে তোমার। অপশানগুলো তোমরা নিজেরা পড়ো, কোনটা তোমাদের মনে হচ্ছে উত্তর হবে। তো হ্যাঁ স্যার, এইটা উত্তর হতে পারে অপশান সি। হ্যাঁ স্যার, একদম যারা সি অপশান বলছো একদম ঠিক বলছো। তো গুল্লি এই যে খেলাটি, এই খেলাটি হচ্ছে হকির সঙ্গে যুক্ত। কখন একটু খেলাটার সঙ্গে যুক্ত একটু ভালো করে বুঝি। ধরো কোনো সাময়িক কারণে খেলা ধরো বন্ধ হয়ে গেল, ঠিক আছে, তো নতুন করে আবার ধরো খেলা শুরু হচ্ছে। তো সেই যে সময়কালটা বা সেই যে নতুন করে শুরু হচ্ছে সেই টার্মটাকে বলা হচ্ছে গুলি। ধরো একবার কোনো কারণে সাময়িকভাবে খেলা ধরো বন্ধ হয়ে গেল, পুনরায় শুরু হচ্ছে, তো সেইটাকে হকি যে খেলার টার্মে এটাকে বলা হয় গুলি। এটা মনে রাখবে, তোমাকে এক্সপ্লেনেশন পড়বে না জানি, কিন্তু মনে রাখার জন্য জাস্ট বললাম। দেখো ক্রিকেটের ক্ষেত্রে হাজারো টার্ম আছে, বলবো না, তোমরা ওগুলো জানো। আচ্ছা, ফুটবলের ক্ষেত্রেও টার্মগুলো খুব কমন। আর ভলিবলের ক্ষেত্রে দুটো টার্ম একটু বলে দিই, সেটা হচ্ছে স্ম্যাশ জানো, আর একটা তোমার কি বলো সার্ভিস। ভলিবল যারা একটু খেলাধুলা করো তারা জানো, যারা ভলিবল খেলা পছন্দ করো দেখো তারাও জানো স্ম্যাশ ওয়ার্ডটা রয়েছে, সার্ভিস ওয়ার্ডটা রয়েছে ভলিবলের ক্ষেত্রে। এগুলো একটা গুরুত্বপূর্ণ টার্ম। ক্লিয়ার? চলো তাহলে উত্তর কি হবে? সি। নেক্সট
5 নম্বর কোশ্চেন কি বলছে আজকে, ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যপালকে নিয়োগ করেন কে? 4টে অপশান, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি নাকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। দেখো পলিটিক্যাল সায়েন্স থেকে কোশ্চেন রেখেছি, কেন? তোমাদের সিলেবাস আছে বলে। দেখো সংবিধানের বলছে রাজ্যপাল, রাজ্যপাল, তো রাজ্যপালকে কে নিয়োগ করেন, তো এটা অপশান তোমাকে উত্তর দিতে হবে। তো রাজ্যপালকে কে নিয়োগ করেন, উত্তর কি হবে স্যার? অপশান যারা সি করছো তারা একদম ঠিক করছো, রাষ্ট্রপতি। কত নম্বর আর্টিকেলে সেটা বলে দিই, হয়তো করবে না তবু বলে দিই। আর্টিকেল হচ্ছে 155, 155 নম্বর ধারা অনুযায়ী কি হয় না, প্রত্যেক রাজ্যে একজন করে রাজ্যপাল থাকবে এবং সেটা রাষ্ট্রপতি নিয়োগ করবে, 155-এ আছে। ক্লিয়ার? তো এখানে অন্য অপশান দেখো প্রধানমন্ত্রী, তো প্রধানমন্ত্রী জানো প্রধানমন্ত্রীকে শপথ বাক্য কে পাঠ করায়? অবভিয়াসলি রাষ্ট্রপতি পাঠ করায়। মুখ্যমন্ত্রীকে কে করে? যে রাজ্যের তিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন সেই রাজ্যে যিনি গভর্নর আছেন বা রাজ্যপাল আছেন তিনি তাকে শপথ বাক্য পাঠ করেন বা নিয়োগ করেন। আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তোমরা জানো যে রাষ্ট্রপতি যখন নিয়োগ হয় রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ক্লিয়ার? তাহলে উত্তর কি হবে? অপশান সি। প্রত্যেকটা ইনফরমেশন মাথায় রাখো, শুনে রাখো, এক্সট্রা ইনফরমেশন তোমাদেরই লাভ হবে কিন্তু। ক্লিয়ার? চলো 6 নম্বর কোশ্চেন আসার আগে একটা জিনিস বলে দিই, এই ধরো গ্রুপ ডি পরীক্ষা তোমাদের সামনে রবিবার হয়ে যাচ্ছে 2-1 দিন পরে, তারপরে তোমাদের টার্গেট কোন পরীক্ষা, সেই পরীক্ষাকে টার্গেট করে কি কি ক্লাস তোমরা চাও সেটা তোমরা তোমাদের মতো করে কমেন্ট সেকশনে জানাবে কোন পরীক্ষার জন্য তোমরা কোন স্পেশাল ক্লাস চাও, কোন ধরনের কোশ্চেন অ্যান্সার তোমরা চাও, সে তার ভিত্তিতে আমরা কিন্তু ক্লাস আনার চেষ্টা করব। তোমাদের জন্য এটা অনুরোধ, তোমরা জানাবে তোমাদের গ্রুপ ডি টার্গেট হয়ে গেলে নেক্সট টার্গেট তোমাদের কি কি আছে, কার কি আছে সেটা জানাবে, তারপর আমরা সেই অনুসারে আমাদের ক্লাস শিডিউল বানাবো। ক্লিয়ার? আশা করি বোঝাতে পারলাম। চলো 6 নম্বর কোশ্চেনে, 6 নম্বর কোশ্চেনটা দেখি, ইতিহাসের কোশ্চেন। 1857 মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? এই টাইপের কোশ্চেন তোমাদের গ্রুপ ডিতে আসার প্রচন্ড চান্স আছে। খুব সিধা সাদা কোশ্চেন, স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন। তো কীরকম কোশ্চেন বলছে? মহাবিদ্রোহ, তো মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের সময় কে গভর্নর জেনারেল ছিলেন, তাই তো? অপশান দেখো, লর্ড রিপন, ডালহৌসি, মাউন্টব্যাটেন নাকি ক্যানিং। 4টে অপশান তোমাদের কাছে রয়েছে। তো গভর্নর জেনারেল হিসাবে মহাবিদ্রোহের সময় তোমাকে মনে রাখতে হবে, মাথায় যেন ক্লিক করে, লর্ড ক্যানিং। একদম লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল, আবার উনি হয়েছিলেন ভারতের প্রথম ভাইসরয়। ক্লিয়ার? তো দেখো লর্ড ক্যানিং এখানে উত্তর হবে। তো এই যে ভাইসরয় হয়েছিলেন তোমরা জানো যে 1858 তোমার একটা অ্যাক্ট অনুসারে বা ল অনুসারে তিনি ভাইসরয় হয়েছিলেন। আচ্ছা 1857 আরেকটি ইনফরমেশন বলে দেখি, খুব ভালো ইনফরমেশন, কি বলো তো? তোমরা জানো যে ক্যালকাটা ইউনিভার্সিটি, তো তারপরে হচ্ছে ম্যাড্রাস, আর হচ্ছে যে ক্যালকাটা, ম্যাড্রাস আর হচ্ছে বোম্বে, ঠিক আছে? এই 3টে ইউনিভার্সিটি কিন্তু 1857তেই হয়েছিল। কলকাতা ইউনিভার্সিটি, ম্যাড্রাস ইউনিভার্সিটি অ্যান্ড বোম্বে ইউনিভার্সিটি, 3টি ইউনিভার্সিটি কিন্তু 1857, খুব ভালো করে মনে রাখো, এটাও কিন্তু পরীক্ষায় আসে। চলো প্রশ্নের উত্তর হচ্ছে ডি। এবার দেখো বাকি অপশান দেখো, লর্ড রিপন, লর্ড রিপন কোন সময় একটু বলে দিই, 1880 থেকে 1884 সাল ছিল লর্ড রিপনের সময়কাল। ডালহৌসির যদি দেখো 1848 থেকে 56, সত্যবিলোপ নীতি, রেলপথ প্রবর্তন সেইগুলো। আর মাউন্টব্যাটেন হচ্ছে ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। ক্লিয়ার? তাহলে উত্তর কি হলো স্যার? অপশান ডি, এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করে দিলাম। চলো সময় নষ্ট না করে আমরা 7 নম্বর কোশ্চেনে আসি। 7 নম্বর কোশ্চেনটা দেখো, সোজা কোশ্চেন, একটু ট্রিকি টাইপের। দেখো ননস্টিকের যে বাসনপত্র, ননস্টিকের বাসনপত্র কি দিয়ে তৈরি করা হয়? তো ননস্টিকের বাসনপত্রে আমরা রান্নাবান্না করি, খাবার দাবার খাই, আমরা জানি। তো সেটা কি দিয়ে তৈরি হয়? পিভিসি, গ্রানাইট, তামা নাকি টেফলন? 4টে অপশান তোমাদের কাছে দেওয়া আছে। তো যারা জানো তারা উত্তর করেছো নিশ্চয়ই টেফলন। যারা টেফলন উত্তর করেছো তারা হচ্ছে অবশ্যই ঠিক করেছো টেফলন। কেন না, টেফলন হচ্ছে তাপ প্রতিরোধী এবং এর ঘর্ষণও কম, যার জন্য দেখবে ননস্টিকের বাসনপত্রে যখন আমরা রান্নাবান্না করি দেখবে ওর যে গায়ে তেল বা অন্যান্য খাবার দেখবে খুব কম দেখবে জড়িয়ে থাকে, তাই না? মানে খুব সহজেই উঠে যায় বা খুব কম জড়ানো অবস্থায় থাকে। কারণটা ওইটাই, তাপ প্রতিরোধী, ঘর্ষণ কম, সেই জন্য। তো টেফলন ননস্টিকের যে বাসনপত্র সেটা হচ্ছে টেফলন দিয়ে তৈরি হয়। ক্লিয়ার? আচ্ছা বাকি দেখো, তামা, তাপের সুপরিবাহী তামা, তামার বাসনপত্র রয়েছে। গ্রানাইট তো একটা আগ্নেয় শিলার মধ্যে পড়ে। আর পিভিসি কি বলে? পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড, যার থেকে দেখবে জলের পাইপ তৈরি হয়, ঠিক আছে? বা বৈদ্যুতিক যে তার হয় তার যে আবরণ সেটাও কিন্তু পিভিসি দিয়েই তৈরি হয়। তাহলে পলিভিনাইল ক্লোরাইড, এর ফুল ফর্মটা মনে রাখতে পারো, পলিভিনাইল ক্লোরাইড। ক্লিয়ার? চলো তাহলে উত্তর কি হবে? ডি। নেক্সট আমরা 8 নম্বর কোশ্চেনে আসি। আবারও ইতিহাসের কোশ্চেন। ভারত ছাড়ো আন্দোলনের নায়িকা কে?
দেখো ভারত ছাড়ো আন্দোলন ডাইরেক্ট তোমাদের যদি প্রশ্ন করে কবে হয়েছিল, কত সালে হয়েছিল, খুব ইজি কোশ্চেন। কিন্তু এখানে একটু ট্রিক দিয়ে দিয়েছি আমি। কি ট্রিক? দেখো যে ভারত ছাড়ো আন্দোলনের নায়িকা, ট্রিকই কোশ্চেন করেছি যে আন্দোলনের নায়িকা কে। চারটে অপশান তোমাদের জন্য, চারটে অপশান ভালো করে পড়ে নাও। কে নায়িকা হতে পারে কি মনে হচ্ছে? হ্যাঁ স্যার এইটা হবে অপশান সি। একদম অপশান সি যারা করছো একদম ঠিক করছো, অরুণা আসফ আলী। একে ভারত ছাড়ো আন্দোলনের নায়িকা বলা হয়। এক্সট্রা ইনফরমেশন কি দিচ্ছি ভালো করে দেখো। ভারত ছাড়ো আন্দোলন কবে? স্যার 1942 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এটা করেঙ্গে ইয়ার মরেঙ্গে ডু অর ডাই, যেটা হচ্ছে গান্ধীজির সেই বিখ্যাত কথা, বিখ্যাত উক্তি ভারত ছাড়ো আন্দোলনে। এটাও স্যার ঠিক আছে, ইজি কোশ্চেন। কিন্তু ভারত ছাড়ো আন্দোলনকে নায়িকা কেন অরুণা আসফ আলীকে বলা হয়? তোমরা জানো যে ভারত ছাড়ো আন্দোলনে যখন বহু নেতা একের পর এক গ্রেপ্তার হয়েছিলেন, তখন এই অরুণা আসফ আলী প্রায় আন্ডারগ্রাউন্ড হয়ে গেছিলেন এবং আন্ডারগ্রাউন্ড থেকে ভারত ছাড়ো আন্দোলনের একটা অ্যাক্টিভ মেম্বার হিসাবে কাজ করছিলেন। ক্লিয়ার? এর পাশাপাশি অরুণা আসফ আলীকে গ্র্যান্ড ওল্ড লেডিও বলা হয়। ঠিক আছে, গ্র্যান্ড ওল্ড লেডি, এটা একটু মনে রাখবে। ভারতের ইতিহাসে গ্র্যান্ড ওল্ড লেডি কাকে বলা হয়? তা বলা হয় অরুণা আসফ আলীকে। এটা একটু মনে রাখো। আচ্ছা, এরপরে দেখো বাকি অপশানগুলো দেখি। অ্যানি বেসান্ত, আমি আগে একটা ক্লাসেই বলেছিলাম অ্যানি বেসান্ত কেন আমাদের জানতে হয় তার সম্পর্কে ইনফরমেশান। না 1917 সালে 1917 সালে আইএনসি মানে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হয়েছিলেন এই অ্যানি বেসান্ত। তাছাড়াও তোমরা জানো যে হোম রুল মুভমেন্টের সঙ্গে একদম অ্যাক্টিভ মেম্বার, হোম রুল মুভমেন্টের সঙ্গে জড়িত অ্যানি বেসান্ত। তাহলে 1917 প্রথম মহিলা হিসাবে আইএনসির প্রেসিডেন্ট। আচ্ছা, সুচেতা কৃপালিনী, বলেছিলাম যে স্বাধীনতার পর প্রথম মহিলা একজন সিএম হয়েছিলেন, মানে চিফ মিনিস্টার। কোন রাজ্যের স্যার? উত্তরপ্রদেশ, সুচেতা কৃপালিনী। আর সরোজিনী নাইডু, যাকে হচ্ছে ভারতের নাইটিঙ্গেল বলা হয়, 1925 সালে 1925 সালে প্রথম ভারতীয় মহিলা হিসাবে আইএনসির সভাপতি হয়েছিলেন। ভালো করে বোঝো, অ্যানি বেসান্ত হচ্ছে অ্যাজ এ মহিলা, আর সরোজিনী নাইডু হচ্ছে প্রথম ভারতীয় মহিলা। 1917 অ্যানি বেসান্ত, 1925 সরোজিনী নাইডু। সব কটা ইনফরমেশান যারা জাতীয় কংগ্রেস পড়েছো তারা অবশ্যই জানো সব কটা ইনফরমেশান কতটা গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। ক্লিয়ার? চলো তাহলে উত্তর হচ্ছে সি। যাবো আজকের 9 নম্বর কোয়েশ্চেনে। 9 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, খেলা থেকে কোয়েশ্চেন রেখেছি। ভারতের যে খেলো ইন্ডিয়া প্রকল্প তার প্রধান উদ্দেশ্য কি 2025 বা 25-26 সালেও অব্যাহত রয়েছে? মানে খেলো ইন্ডিয়া প্রোগ্রামের যে মোটো ছিল, যে লক্ষ্য ছিল, সেটা কি 2025-26-এও অব্যাহত রয়েছে? প্রশ্নটা এটা। অপশান পড়ো ভালো করে। বিদেশে স্টেডিয়াম তৈরি করা, অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের পেনশন দেওয়া, শুধুমাত্র আইপিএল ক্রিকেটারদের প্রশিক্ষণ দেওয়া, নাকি তৃণমূল স্তরে প্রতিভা অন্বেষণ ও পরিকাঠামো উন্নয়ন? এখানে একটা টার্ম যেটা রয়েছে সেই টার্মটা দেখে তোমরা যেন ঘাবড়ে যেও না, কারণ ওটা আমি ওই টার্মের কথা বলতে চাইনি। এখানে যে টার্মটা রয়েছে তো সেটা আমি পলিটিক্যাল কোনো টার্মে বলিনি, ওর মানেটা আলাদা বলছি আমি। কি মানেটা দেখো, তার খেলো ইন্ডিয়া প্রকল্পের উদ্দেশ্য 2025-26 কি সেম আছে? হ্যাঁ স্যার, সেম আছে। কি না, প্রতিভার উন্নয়ন বা প্রতিভার অন্বেষণ এবং পরিকাঠামো। মানে একেবারে গ্রামীণ স্তর, শহরের স্তরে যেসব ছেলেমেয়েরা খেলাধুলায় তাদের প্রতিভা রয়েছে তাদেরকে সুযোগ দেওয়া, সেই পরিকাঠামোটা তাদের যেন দিয়ে দেওয়া হয়, যাতে করে তারা ভবিষ্যতে অলিম্পিক, কমনওয়েলথ এই সমস্ত যে জাতীয় স্তর, ইন্টারন্যাশনাল লেভেলে ভারতের হয়ে নিজেদের নাম গৌরব, মানে নিজেদের নাম একটা শিখরে পৌঁছাতে পারে, ভারতবাসী হিসাবে ভারতকে আরও উঁচু শিখরে পৌঁছে দিতে পারে, তাই না? কৃতিত্বের মাধ্যমে। তো এইটা কথাটার মানে হচ্ছে সেইটা, একবারে লোয়ার লেভেলে একেবারে গ্রাসরুট লেভেলে তোমাদের কি হয় না, গ্রাসরুট লেভেলে খেলোয়াড়দের যে প্রতিভা অন্বেষণ সেই ব্যাপারটা খোঁজার জন্য, পরিকাঠামোর জন্য। ক্লিয়ার? তাহলে উত্তর হবে অপশান ডি, একদম এইটা উত্তর হবে। ক্লিয়ার? খেলো ইন্ডিয়া প্রকল্পের এইটাই তোমার অ্যাকচুয়ালি উদ্দেশ্য। চলো আজকে একেবারে 10 নম্বর কোয়েশ্চেনে আসি। 10 নম্বর কোশ্চেনটা বলছে কি না, ভারতের কোন রাজ্যকে বর্তমানে ভারতের ক্রীড়া রাজধানী বা স্পোর্টস হাব অফ ইন্ডিয়া হিসাবে গণ্য করা হয়েছে বা গণ্য করা হয়? কেন না, তার পরিকাঠামোগত অবদানের জন্য। তার মানে ভারতের স্পোর্টস হাব অফ ইন্ডিয়া কোন রাজ্যটাকে বলে? কেরালা, ওড়িশা, পশ্চিমবঙ্গ, বিহার। তোমার যদি মনে হয় পশ্চিমবঙ্গ, ঠিক আছে, তোমার মনে হতে পারে, বাট উত্তর কোনটা হবে আমি বলছি। দেখো যে স্পোর্টস হাব অফ ইন্ডিয়া কোনটাকে বলে তোমরা জানো। উত্তর যারা করবে অপশান বি ওড়িশা তাদের হবে, কারণ পশ্চিমবঙ্গ হবে না, কারণ পশ্চিমবঙ্গে জানো যে স্পোর্টস হাব তো কি করে হবে, ওটা হওয়া সম্ভব নয় পশ্চিমবঙ্গে। না, পশ্চিমবঙ্গে অন্য কিছুর হাব হতে পারে, বাট ওই সব তো হবে না। তো উত্তর হচ্ছে এখানে উড়িষ্যা হবে উত্তর। কেন না, উড়িষ্যা সরকার তোমরা জানো যে কিছু বছর আগেই দেখবে হকি টিমটাকে স্পন্সর করেছিল। হকি টিম মানে ভারত সরকারের থেকেও এক ধাপ আগে উড়িষ্যা সরকার পুরুষ হকি এবং মহিলা হকি টিমের জন্য স্পেশালভাবে স্পন্সর করেছিল।
ক্লিয়ার? এবং দেখবে 1980 সালে আমরা হকিতে অলিম্পিকে সোনা জিতেছিলাম, তারপরে দীর্ঘদিন একটা গ্যাপ আছে যেখানে আমরা কিচ্ছু মানে ইন্টারন্যাশনাল লেভেলে অলিম্পিকের লেভেলে আমরা কিন্তু কোনো পদক পাইনি। পরে 2021-এ এসে আমরা কিন্তু ব্রোঞ্জ জিতেছি। ঠিক আছে, তো হকি স্পন্সরশিপের ক্ষেত্রে উড়িষ্যার একটা স্পেশাল কিন্তু অবদান রয়েছে। তাছাড়াও দেখবে উড়িষ্যার যে রাউরকেল্লা, সেই রাউরকেল্লাতে আছে বিরসা মুন্ডা ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম। সেটা কেন স্যার বিখ্যাত? না, সেটা এই জন্যই বিখ্যাত, ওই স্টেডিয়ামটাই হচ্ছে সব থেকে বেশি দর্শক আসন বিশিষ্ট হকি স্টেডিয়াম গোটা বিশ্বের মধ্যে। সব থেকে বেশি দর্শক আসন বিশিষ্ট যে হকি স্টেডিয়াম সেটা হচ্ছে বিরসা মুন্ডা ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম, যেটা কিন্তু ওই রাউরকেল্লা উড়িষ্যাতে রয়েছে। তাহলে যে রাজ্যটা খেলাধুলাকে এত গুরুত্ব দিচ্ছে, পরিকাঠামোর এত গুরুত্ব দিচ্ছে, তো তাকে তো স্পোর্টস হাব বলবো নাকি? পশ্চিমবঙ্গ তো বলতে পারবো না, তাহলে পশ্চিমবঙ্গ তো হবে না, তাহলে উত্তর হচ্ছে উড়িষ্যা হবে। ক্লিয়ার? আচ্ছা, কেরালা সম্পর্কে বলেছিলাম, কেরালার তো মশলার বাগান বলা হয়, কেরালাকে গডস ওন কান্ট্রি বলা হয়, পর্যটনের জন্য বিখ্যাত, নারকেলের দেশ বলা হয়, নানান রকম জিনিস বলা হয় কেরালার ক্ষেত্রেও যথেষ্ট। ক্লিয়ার? উত্তর হচ্ছে বি। চলো আজকে 11 নম্বর কোশ্চেনে আসি। 11 নম্বর কোশ্চেনটা কম্পিউটার থেকে আছে। এমএস ওয়ার্ডে একটি ডকুমেন্ট সেভ করার কিবোর্ড মানে সেভ করার শর্টকাট কি অ্যাকচুয়ালি? তো এমএস ওয়ার্ড যারা ব্যবহার করো তারা নিশ্চয়ই জানো যে শর্টকাট কি কোনো ডকুমেন্টকে যদি সেভ করতে চাই আমি কোনটা, এখানে কোনটা হবে এর মধ্যে। তো বুঝতেই পারছো এস দেওয়া আছে, তো এখান থেকে আরও একটু তুমি যদি একটু আন্দাজে একটু মানে গেস করো তাহলে দেখো কন্ট্রোল এস, কন্ট্রোল প্লাস এস যদি হয় তাহলে কিন্তু কোনো একটা ডকুমেন্টকে তুমি সেভ করতে পারবে। কন্ট্রোল প্লাস পিতে কি বোঝায়? প্রিন্ট করা বোঝায়, কোনো একটা পেপার বা কোনো একটা ফাইলকে প্রিন্ট করা বোঝায়। কন্ট্রোল প্লাস জেডকে কি বোঝায়? আনডু, মানে কোনো একটা পেজে কাজ করে তুমি বেরিয়ে গেছো, পুনরায় সেই পেজে ব্যাক করতে চাইছো, সেটা কন্ট্রোল জেড। আর কন্ট্রোল ভিএতে কি বোঝায়? সেটা হচ্ছে পেস্ট, কোনো একটা ডকুমেন্টসকে কোনো একটা ফাইলকে তুমি একটা পেস্ট করতে চাইছো, তো কন্ট্রোল ভি। তো এই ধরনের শর্টকাট কিগুলো মনে রাখতে হবে। গ্রুপ সিতে অলরেডি এসেছে কম্পিউটার থেকে কোশ্চেন, গ্রুপ ডি তো আছে সিলেবাসে, তো এরকম সোজা কোশ্চেনই আসবে তোমাদের। ক্লিয়ার? চলো আজকের 12 নম্বর কোশ্চেন আসে। 12 নম্বর কোশ্চেনটা হচ্ছে কম্পিউটার, আচ্ছা এখানে ক হবে, এখানে একটা কম্পিউটার, এখানে ক হবে। আচ্ছা, তো কম্পিউটারের ভাইরাস আসলে কি? কম্পিউটারের ভাইরাস আসলে কি? চারটে অপশন ভালো করে পড়ে নাও। তো চারটে অপশন যদি দেখো পড়ে তোমার কি মনে হচ্ছে ভাইরাস কি হতে পারে? তা উত্তর হচ্ছে ডি হবে স্যার, একদম ভাইরাস। ভাইরাস বুঝতে পারো, ক্ষতিকারক, ক্ষতিকারক একটা প্রোগ্রাম, একদম ক্ষতিকারক প্রোগ্রাম কম্পিউটারের ভাইরাস, VIRUS, তাই তো? আচ্ছা, তো দেখো একটা দুটো ভাইরাসের নাম যদি আমি বলি, সেটা হচ্ছে র্যানস্যাম, তোমরা এটার নামটা খুব শুনেছো, র্যানস্যাম ওয়্যার, এটাও কিন্তু একটা ভাইরাস। তারপরে হচ্ছে ট্রোজান হর্স, এটাও হচ্ছে ভাইরাস, মানে ভাইরাসের সব এগুলো উদাহরণ। ক্লিয়ার? আচ্ছা, ভাইরাস এই যে ওয়ার্ডটা আছে না, ভাইরাস যে ওয়ার্ডটা আছে, তোমরা কমেন্ট সেকশানে এর ফুল ফর্ম জানাবে। এর একটা ফুল ফর্ম আছে, তো ভাইরাস এর ফুল ফর্ম আছে, সেই ফুল ফর্মটা তোমাদের যদি জানা থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। ক্লিয়ার? যদি নাও জানা থাকে আমি বলে দেবো, অসুবিধা নেই, তোমরা চেষ্টা করো। চলো উত্তর কি হলো? ডি। 13 নম্বর কোয়েশ্চেনে আসবো। মেজর ধ্যানচাঁদের আত্মজীবনী নাম কি? তো মেজর ধ্যানচাঁদের আত্মজীবনী যাকে বলা হয়, মেজর ধ্যানচাঁদকে হকির জাদুঘর নিশ্চয়ই জানো, তো তার আত্মজীবনীর নাম কি? চারটে অপশান দেওয়া আছে, ভালো করে অপশানগুলো পড়ে নাও একবার, কি মনে হচ্ছে কোনটা হতে পারে? খুব ইজি কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারে এসেছে। তো দেখো উত্তর হচ্ছে গোল। মেজর ধ্যানচাঁদের যে আত্মজীবনী অটোবায়োগ্রাফি তার নাম হচ্ছে গোল। মেজর ধ্যানচাঁদ হকির জাদুঘর তো বটেই, তুমি জানো যে 1928-এর পর থেকে ভারতের হকিতে স্বর্ণযুগ শুরু হয়েছিল, এবং তার মোস্ট অফ দ্য কৃতিত্ব হচ্ছে যদি বলো সেটা হচ্ছে ধ্যানচাঁদ, মেজর ধ্যানচাঁদ। তো এনার জন্মদিনকে হচ্ছে আমরা ন্যাশনাল স্পোর্টস ডে পালন করি, সেটাও বলে দিই 29শে আগস্ট। 29শে আগস্ট হচ্ছে ন্যাশনাল স্পোর্টস ডে, মেজর ধ্যানচাঁদের হচ্ছে জন্মদিন, ন্যাশনাল স্পোর্টস ডে পালন করা হয়, আর তারই আত্মজীবনীর নাম হচ্ছে গোল, অর্থাৎ অপশান ডি হবে উত্তর। ক্লিয়ার? আচ্ছা, মেজর ধ্যানচাঁদের নামে এখন যেমন রাজীব গান্ধী আগে ছিল খেলরত্ন পুরস্কার, এখন দেওয়া হয় মেজর ধ্যানচাঁদের নামেই হচ্ছে খেলরত্ন পুরস্কারটা তার নামে ট্রান্সফার করা হয়েছে। উত্তর হচ্ছে ডি। চলো 14 নম্বর কোশ্চেনে আসি। 14 নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের যে সিনেমা, ভারতীয় সিনেমাতে ট্র্যাজেডি কিং কাকে বলা হয়? চারটে অপশান একটু ভালো করে দেখো, আমাদের SRKও রয়েছে কিন্তু, অশোক কুমার, দিলীপ কুমার নাকি রাজ কাপুর। তো দেখো ট্র্যাজেডি কিং অনেকে হয়তো ভাবছো যে SRK হতে পারে, বাট যারা ভাবছো SRK হতে পারে তারা একদম ভুল ভাবছো, হবে না। তো ট্র্যাজেডি কিং যাকে বলা হয় সেটা হচ্ছে, মনে রাখবে, সেটা হচ্ছে দিলীপ কুমার। স্যার একে তো চিনি না। হ্যাঁ, তোমরা চিনতে নাও পারো বা আমরা চিনতাম না, আমরা যে জেনারেশনের সেটা তো সেই জেনারেশনের, উনি তার আগের জেনারেশনে অনেক সিনেমা করেছেন, বিশেষ করে ধরো 1950-60-এর দশকে বা 1940 দশকে, ওই সময়কারের যে বিখ্যাত কিছু সিনেমা, যেমন তোমাকে যদি বলি সেটা হচ্ছে মুঘল-ই-আজম বলে একটা সিনেমা ছিল, মুঘল-ই-আজম, যারা দেখেছো পুরানো সিনেমা যেটা, যারা দেখেছো তারা জানবে, বা দেবদাস,
যারা সিনেমা দেখেছো পুরানো সিনেমা, সেই সব সিনেমায় তিনি যে অভিনয় করতেন, বিরহ প্রেমের যা অভিনয় করতেন, সেই জন্য বলিউড বা ভারতীয় সিনেমার তরফ থেকে তাকে ট্র্যাজেডি কিং, মানে তার অভিনয় দক্ষতা বা তার অভিনয় ফুটিয়ে তোলা, তো সেই বিষয়টার জন্য তাকে ট্র্যাজেডি কিং আখ্যা দেওয়া হয়েছে। ভালো করে মনে রাখো, এটা অপশান বি হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো যদি আমি বলি অশোক কুমার, একে একটু মনে রাখবে, একে দাদামণি বলে অনেকে চেনে, দাদামণি। ক্লিয়ার? এটা মনে রাখবে, অশোক কুমার। আচ্ছা, শাহরুখ খানকে আমার বলার দরকার আছে? মনে হয় বলার দরকার নেই, তবু বলে দিই যে বাদশাহ বলা হয়, বাদশাহ বলা হয়ে থাকে, ঠিক আছে, তো জানো এটা। আর রাজ কাপুর, এনাকে বলা হয় শোম্যান, তালবস্বয় ওকা ময়জফলা আকা দন্তন। কেন বলা হয় না, ইনি একাধারে অভিনেতা, তার পাশাপাশি পরিচালক, তার পাশাপাশি প্রযোজক, এই হিসাবে কাজ করতেন। ওনার আরেকটা টাইটেল হচ্ছে শোম্যান। ক্লিয়ার? তো এইটা একটু মনে রাখো, প্রত্যেকটা অপশান বলে দিলাম, উত্তর হবে বি। চলো আজকের 15 নম্বর কোয়েশ্চেন আসি। তোমাদের কোশ্চেনগুলো কেমন লাগছে, কোশ্চেনের লেভেল কেমন লাগছে, অবশ্যই সেটা জানাতে ভুলবে না, কারণ তোমরা অনেকে পার্টিসিপেট করছো, কমেন্ট করছো, বুঝতে পারছি। তবু তোমাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে তোমরা সেটা বলবে কমেন্ট সেকশন, কোনো প্রবলেম নেই। চলো 15 নম্বর কোয়েশ্চেনে আসি। র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? র্যাডক্লিফ লাইন, তো এটা ভূগোলের কোশ্চেন দিয়েছি। তো র্যাডক্লিফ লাইন কোন দুটো দেশের মধ্যে অবস্থিত? ভারত পাকিস্তান, ভারত আফগানিস্তান, ভারত চীন, নাকি এদের মধ্যে কোনোটাই নয়? তার উত্তর কি হবে স্যার? একদম যারা উত্তর স্যার এ ভাবছো, একদম ঠিক ভাবছো। ভারত আর পাকিস্তানের মধ্যে হচ্ছে র্যাডক্লিফ লাইন। কোন পাকিস্তান স্যার? যখন ভাগ হয়েছিল তখন তো পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান ছিল, দুটোই। পূর্ব পাকিস্তান মানে আজ যেটা বাংলাদেশ, আর পশ্চিম পাকিস্তান মানে অরিজিনাল যেটা পাকিস্তান। তো তার মধ্যে যে বাউন্ডারি লাইন ছিল সেটা হচ্ছে র্যাডক্লিফ লাইন। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো ভারত আফগানিস্তান, এটা হচ্ছে ডুরান্ড লাইন। যদিও এখানে একটা কথা বলার আছে, ভারত আফগানিস্তান বলতে এখানে যেটা আছে, এই যে ভারত বলছি না, অ্যাকচুয়ালি পাক অকুপাইড কাশ্মীর, যেটা মানে পাকিস্তান যে অংশটা দখল করে নিয়েছে, তার সঙ্গে আফগানিস্তানের বর্ডার শেয়ার আছে, সেই লাইনটার নাম হচ্ছে ডুরান্ড লাইন। যদি ভারতীয়দের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে ভারত পাকিস্তানের দৃষ্টি, আর যদি অ্যাকচুয়াল বলি পাক অকুপাইড কাশ্মীর আর আফগানিস্তান, তার মধ্যে যে বাউন্ডারি লাইন সেটা হচ্ছে ডুরান্ড লাইন। ক্লিয়ার? ভারত আর চীনের মধ্যে আছে কি বলতো? ম্যাকমোহন লাইন, খুব পরিচিত। ভারত আর চীনের মধ্যে হচ্ছে ম্যাকমোহন লাইন। ক্লিয়ার? ওকে, নেক্সট চলো 16 নম্বর কোশ্চেনে আসি, ভূগোলের কোশ্চেন। সেরিকালচার কথাটি কোন ক্ষেত্রে যুক্ত? সেরিকালচার, সেরিকালচার দেখো, রেশম চাষ, মৎস্য চাষ, মৌমাছি চাষ, নাকি চিংড়ির চাষ? তো সেরিকালচার কথাটি যারা অপশান এ করবে তারা হচ্ছে একদম ঠিক করবে, সেটা হচ্ছে রেশম চাষ। এটা রেশন হয়ে গেছে, এটা রেশম চাষ হবে। রেশম চাষের সঙ্গে যুক্ত হচ্ছে সেরিকালচার শব্দটি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো মৎস্য চাষ, মৌমাছি চাষ। মৌমাছি চাষকে কি আমরা বলি? এপিকালচার, নিশ্চয়ই জানো। মৌমাছি চাষকে বলা হয় এপিকালচার। চিংড়ির চাষ বা জলজ যে সমস্ত প্রাণী টানির চাষ করে থাকি আমরা, সেটাকে বলা হয় অ্যাকোয়াকালচার, অ্যাকোয়াকালচার, ঠিক আছে, অ্যাকোয়াকালচার বলে থাকি। আর মৎস্য চাষকে কি বলে থাকি? পিসিকালচার, পিসিকালচার, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা কালচার নিয়েও কিন্তু কোশ্চেন আসতে পারে, কোনটাকে কোন কালচারের মধ্যে আমরা ফেলবো, কোন চাষকে কোন কালচারের মধ্যে ফেলবো, সবকটা আমি বলে দিলাম। উত্তর হবে এখানে অপশান এ। তোমরা কিন্তু আমি উত্তর দেওয়ার আগে আগে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো, তারপরে পজ করে দেখো উত্তরটা কি। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট 17 নম্বর কোশ্চেন কি বলছে? হোয়াইট ওয়াশ এই শব্দটা কোন খেলার সাথে যুক্ত? আবার স্পোর্টসে একটা কোশ্চেন রেখেছি, হোয়াইট ওয়াশ এই শব্দটা কোন খেলার সাথে যুক্ত? টেনিস, ফুটবল, ক্রিকেট, হকি। যারা খেলাধুলা ফলো করো তারা তো সঙ্গে সঙ্গে চুটকিতে বলে দিচ্ছ, তাই না? কোশ্চেনগুলো আশা করি সেটা বলেই ফেলছো তোমরা। তো হোয়াইট ওয়াশ শব্দটা কোন খেলার সাথে যুক্ত? হ্যাঁ স্যার, ক্রিকেটের সাথে যুক্ত। ক্রিকেটের সাথে যুক্ত কখন স্যার হয় না, যখন দেখবে কোন একটা সিরিজ হয়, ধরো সিরিজে 5টা ম্যাচ, ভারত ইংল্যান্ডের ম্যাচ হচ্ছে, একটা সিরিজ যেখানে 5টা ম্যাচ, ধরো সেই ম্যাচে একটা টিম আর একটা টিমকে পুরো 5-0, মানে পুরো একটা টিম 5টাই জিতে গেল, একটা টিম কোনো জিততে পারলো, মানে 0 হয়ে গেল। তো সেটা হচ্ছে হোয়াইট ওয়াশ, তাই না? মানে বিপক্ষকে পুরো একেবারে হোয়াইট ওয়াশ করে দিয়েছে, তাই না? তো সেটাকে আমরা বলে থাকি কোথায় ব্যবহার হয়? সেটা অবভিয়াসলি ক্রিকেটে ব্যবহার, একদম। এবার দেখো টেনিস, ফুটবল, হকি, আমি বহুবার বলেছি এদের বিভিন্ন টার্ম, তোমরা আশা করি সেগুলো জানো। যদি না জানো আরও একবার নিজেদের ঝালিয়ে নাও। আর একটা দিন মাঝে সময় আছে, সেই জন্য আর একটা দিন যে সময় আছে সেই দিনের মধ্যে তোমরা ঝালিয়ে নাও বাকি জিনিসগুলো, যেগুলো আমি বহুবার বলেছি। আচ্ছা চলো আজকের 18 নম্বর কোশ্চেন কি বলছে? 18 নম্বর কোশ্চেন বলছে ইতিহাসের, ভারতের ইতিহাসে দ্বিতীয় পরশুরাম কার ছদ্মনাম? খুব ভালো কোশ্চেন। ভারতের ইতিহাসে
দ্বিতীয় পরশুরাম কার ছদ্মনাম, এটা জানতে চেয়েছে। তো বিম্বিসার, বিন্দুসার, কৌটিল্য, মহাপদ্মনন্দ কার ছদ্মনাম এখানে বলতে চাইছে দ্বিতীয় পরশুরাম। দেখো পরশুরাম কে, এটাও তো ব্যাপার না। পরশুরাম হচ্ছে পুরাণ মতে একটা মতবাদ আছে কি, পুরাণ মতবাদে, তা পুরাণ মতবাদে হচ্ছে পরশুরাম কি করেছিলেন, ক্ষত্রিয় রাজাদের পুরো একবারে উৎখাত করে দিয়েছিলেন, ক্ষত্রিয় রাজাদের বিরুদ্ধে পুরো একবারে বিদ্রোহ ঘোষণা করেছিলেন পুরাণ মতে। তো এখানেও কোনো একজন ব্যক্তির নিশ্চয়ই ওই কৃতিত্বই আছে বা কাছাকাছি কৃতিত্ব আছে। তা উত্তর কি হবে, উত্তর হচ্ছে মহাপদ্মনন্দ। নন্দবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদ্মনন্দ। কেন না, মহাপদ্মনন্দ যখন সিংহাসনে বসেছিলেন তখন তার আগের যারা প্রাচীন যে রাজবংশ যত ছিল তাদেরকে পুরো উচ্ছেদ করে দিয়েছিলেন, উচ্ছেদ করে নন্দবংশ প্রতিষ্ঠা করেছিলেন, তাই তাকে পরশুরামের সঙ্গে তুলনা করা হয়। ক্লিয়ার, উত্তর হচ্ছে কি হবে ডি। আচ্ছা অপশান বাকিগুলো দেখো। বিম্বিসার, ইনি হচ্ছেন হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা, যার উপাধি ছিল কি শ্রেণিক, শ্রেণিক উপাধি ছিল। আচ্ছা বিন্দুসার, অমিতাঘ্রাত, ঠিক আছে, এর টাইটেল ছিল। বিন্দুসার হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র হচ্ছে বিন্দুসার। আচ্ছা কৌটিল্য কে ছিলেন বা বিষ্ণুগুপ্ত চাণক্য যিনি কে ছিলেন, চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী, যিনি অর্থশাস্ত্র রচনা করেছিলেন। ক্লিয়ার, তাহলে উত্তর কি হবে অপশান ডি। চলো আজকের 19 নম্বর কোয়েশ্চেন কি বলছে, কোন যুদ্ধ জয়লাভের পর বাবর গাজী উপাধি ধারণ করেছিলেন? তাহলে মুঘল সম্রাট বাবর গাজী উপাধি ধারণ করেছিলেন কোন যুদ্ধ জয়লাভের পর? চারটে অপশান তোমরা দেখো, চারটে অপশান দেখে তোমার কি মনে হচ্ছে না উত্তর যেটা হবে স্যার, যে উত্তর যারা করছো অপশান বি খানোয়ার যুদ্ধ 1527, সেই যুদ্ধের পরে কিন্তু তিনি গাজী উপাধি নিয়েছিলেন। যুদ্ধটা হয়েছিল কার সাথে স্যার, না যুদ্ধটা হয়েছিল তোমার রানা সঙ্গের সাথে, রানা প্রতাপ নয়, রানা সঙ্গের সঙ্গে বাবরের যে যুদ্ধ 1527 খানোয়ার যুদ্ধ, এই যুদ্ধের পর তিনি গাজী উপাধি নিয়েছিলেন। ক্লিয়ার, মনে রাখবে কিন্তু। আচ্ছা পানিপথের প্রথম যুদ্ধ 1526, স্যার এই যুদ্ধের পর কোনো কি টাইটেল নিয়েছিলেন? হ্যাঁ নিয়েছিলেন তিনি। এই যুদ্ধের পর তার দানশীলতার জন্য তাকে কালান্দার কয়াকা লয়াকা দন্তন্বয় দয়া আকারা এই উপাধি দেওয়া হয়েছিল, কালান্দার উপাধি, তার দানশীলতার জন্য 1526 খ্রিস্টাব্দে জেতার পর। আচ্ছা তো পানিপথের দ্বিতীয় যুদ্ধ যেটা হয়েছিল 1556 খ্রিস্টাব্দে, জানো যে আকবরের সঙ্গে হিমু, যদিও আকবরের অভিভাবক ছিল তখন বৈরাম খাঁ, তো আকবরের সঙ্গে হিমুর যুদ্ধ পানিপথের দ্বিতীয় যুদ্ধ। আর ঘরঘোড়ার যুদ্ধ যেটা 1529, যেটা হচ্ছে বাবরের জীবনের শেষ বড় যুদ্ধ, কারণ 1530 বাবরের মৃত্যু হয়, তো সেই হিসাবে ঘরঘোড়ার যুদ্ধ 1529 শেষ তার বড় যুদ্ধ 1529, 1529। ক্লিয়ার, তাহলে উত্তর হচ্ছে অপশান কি হবে, খানোয়ার যুদ্ধ বি। অনেকগুলো ইনফরমেশন বলে দিলাম। চলো আজকের 7 নম্বর সেটে লাস্ট কোয়েশ্চেন তোমাদের কি আছে জিকের, যে পার্ক স্ট্রিট, কলকাতার পার্ক স্ট্রিট জানো, পার্ক স্ট্রিটের থেকে যে নতুন নামকরণ হয়েছে, মানে পার্ক স্ট্রিটের নতুন একটা নামকরণ হয়েছে, কার নামে নামকরণটা হয়েছে পার্ক স্ট্রিটের, বর্তমানে কার নামে নামকরণ হয়েছে? চারটে অপশান দেখো, জগদীশচন্দ্র বসু, মাদার টেরেসা, ডিরোজিও, নাকি নেতাজি সুভাষচন্দ্র বসু। ক্লিয়ার, খুব ভালো কোয়েশ্চেন এটা, মনে রেখো। উত্তর কি করেছো তোমরা, মনে মনে ব্যাপারটা নিশ্চয়ই উত্তর দিয়েছো, তো আমি বলে দিই উত্তরটা কি, উত্তর হচ্ছে মাদার টেরেসা। তো পার্ক স্ট্রিটের যে বর্তমান নাম সেটা হচ্ছে কিন্তু নামকরণ করা হয়েছে মাদার টেরেসার নামকরণে করা হয়েছে। বাকি নেতাজি সুভাষচন্দ্র বসু হবে না, জগদীশচন্দ্র বসু হবে না, তাহলে উত্তর হচ্ছে এখানে হচ্ছে অপশান বি হবে। ক্লিয়ার, তো আজকের মতো তোমার 20টা কোশ্চেন, জিকের 20টা কোশ্চেন থাকলো। কত নাম্বার এলো জিকেতে অবশ্যই জানাবে, ওভারঅল সেটটায় কত নাম্বার এলো, একবারে লাস্ট প্রিপারেশনের একবারে লাস্ট মুহূর্তে তোমরা দাঁড়িয়ে আছো, পরীক্ষা দিতে যাবে, তো খুব ভালো করে প্রিপারেশান নাও, সফল হও অবশ্যই। আর যা যা ক্লাস করিয়েছি যদি না দেখে থাকো আর একবার দেখে নাও, রিমাইন্ড করে নাও, যে জায়গাগুলো মনে হচ্ছে উইক পয়েন্ট, সেই উইক পয়েন্টের জায়গাগুলো ভালো করে দেখে নিয়ে ভালো করে পরীক্ষা তোমরা দাও। আর এই পরীক্ষার পর তোমাদের টার্গেট কোন পরীক্ষা আবারও বলি, সেটা তোমরা কমেন্ট সেকশন জানাবে। এরপর লজিক্যাল রিজনিং আর ম্যাথের যে অংশটা আছে সেটা পল্লব স্যার তোমাদের করিয়ে দিচ্ছেন, সেটাও তোমরা খুব মন দিয়ে দেখে নাও, এবং তারপর আবার কোনো একটা সেশনে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো তোমাদের জিকে জিএস এর বা জিকের যে তোমাদের 20টা কোশ্চেন সেটা তোমরা হয়ে গেল, তোমরা অলরেডি করে ফেলেছো। এবং এবার যে ম্যাথ এবং জিআই যেটা 10-10-20 নাম্বার রয়েছে তোমাদের কাছে, মোস্ট ইম্পর্টেন্ট, এখানে চেষ্টা করবে 20তে 20 পাওয়ার, তাহলে কিন্তু তোমাদের স্কোরটা অনেকটা লেভেল আপ হবে। তো চলো শুরু করা যাক একদম। চলো 21 নম্বর কোশ্চেন, আর তোমরা কিন্তু সবার শেষে একদম উত্তর দেবে, তোমরা বলবে যে তোমরা কত কি পেলে স্কোর। চলো 21 নম্বর কোশ্চেন কি বলছে, 3টি সংখ্যার অনুপাত দেওয়া আছে 1:2:3 এবং তাদের গসাগু হলো 12, তাহলে বৃহত্তম সংখ্যাটি কোনটা? বলো তোমরা উত্তর দাও। আচ্ছা উত্তর দেওয়া হয়ে গেছে, এবার দেখে নাও আমার সলিউশনটা। তোমাকে কি দেওয়া আছে, এটা স্যার আমার অনুপাত দেওয়া আছে, 3টে সংখ্যার অনুপাত, তুমি এক্সপেক্ট ধরতে পারো, না ধরলেও চলতে পারো, কোনো অসুবিধা নেই। আর কি দেওয়া আছে স্যার, গসাগু দেওয়া আছে, তাহলে গসাগু দেওয়া আছে মানে ফুল টস
তাই তো। তো গসাগু দেওয়া আছে ফুল টস মানে তুমি সঙ্গে সঙ্গে এর সঙ্গে গুণ করে দাও, উত্তর হয়ে যাবে। তাহলে 12 1 12, 12 দুগুণে 24 আর 3 12 36। বলো কোন সংখ্যাটা বড় এদের মধ্যে? স্যার অবভিয়াসলি 36 বড়, তাহলে উত্তর হয়ে গেল অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো 22 নম্বর কোশ্চেন কি বলেছে, খুবই সুন্দর কোশ্চেন, তোমরা নিজেরা করো। √2 ইজ ইকুয়াল টু 64 হলে তবে n এর ভ্যালু কত? করে ফেলেছো, চলো এবার দেখে নাও কি করে করছি। তো স্যার আমাকে দেওয়া আছে 2n, একে রুট দেওয়া আছে ইজ ইকুয়াল টু 64, তাই তো। তাহলে আমি কি করবো স্যার, প্রথম কাজ হলো আমার একই রুটটাকে তোলার। আমি আগের একটা সেটেতেও বলেছি, মানে সেট নাম্বার 6এও বলেছিলাম এবার একটা কোশ্চেন ছিল, তো সেখানে তো আমি কি করছিলাম, রুটটাকে তোলার জন্য স্কোয়ার করছিলাম। এখানেও করো, কোনো অসুবিধা নেই। তার আগে একটুখানি 64টাকে ভেঙে নেওয়া যেতে পারে কি? হ্যাঁ স্যার ভেঙে নেওয়া যেতে পারে। কিরকম ভাবে? স্যার 8কে স্কোয়ার করলে 64 হয়, মানে 8-এর স্কোয়ার করলে 64 হয়। আবার স্যার 8টাকে কি ভাঙা যায় স্যার? হ্যাঁ স্যার 2^3 করলে দেখো 8কে ভাঙা যায়, তাহলে 2^3 তার স্কোয়ার, তার মানে কত হলো স্যার? 2^6। দেখো পাওয়ারে পাওয়ারে গুণ হয় এরকম ভাবে ব্র্যাকেটে থাকলে। তাহলে দেখো 2^6 আমি পেয়ে গেলাম। তাহলে এই 2^6টা আমি এখানে বসাই প্রথমে, √2n ইজ ইকুয়াল টু 2^6। এবার তুমি কি করো, উভয় পক্ষকে স্কোয়ার করে দাও। দেখো স্কোয়ার যদি করি তাহলে কি হবে, তাহলে দেখো রুটটা দিক থেকে উঠে যাবে, তাহলে 2^n ইজ ইকুয়াল টু কি হবে, 14 গুণে, এখানেও সেম জিনিস, পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তাহলে 14 গুণে 12, তাহলে 2^12। তাহলে এখান থেকে আমরা কিভাবে বলতে পারি, যখন বেস তোমার সমান, দুদিকেই সমান চিহ্নে দুদিকে বেস সমান, তখন আবার পাওয়ার গুলো সমান বলতে পারি। তার মানে কত? n এর ভ্যালু 12। ঠিক আছে, তাহলে উত্তর কোনটা হলো স্যার? n এর ভ্যালু 12, অপশন বি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। চলো 23 নম্বর কোশ্চেন দেখি। 23 নম্বর কোশ্চেনে কি বলেছে, বলেছে কোনো সংখ্যার 25%-এর সাথে 150-এর 30% যোগ করলে 75 হয়, তাহলে সংখ্যাটি কত? তোমরা উত্তর দাও, খুবই সোজা কোশ্চেন, কোনো অসুবিধা নেই। তো দেওয়া হয়ে গেছে, দেখো এবার কিভাবে করছি। তাহলে কি বলছে, কোনো সংখ্যা আমি তাহলে এক্স ধরছি, কোনো অসুবিধা নেই, ধরতে কোনো সমস্যা নেই। আমি যখন এগুলো গ্রুপ ডি তোমাদের জন্য করাচ্ছি তাই এক্সপেক্ট ধরে করাচ্ছি। যখন তোমাদেরকে অন্যরকম কোনো কোশ্চেন করাবো, মানে ধরো যখন অন্য পরীক্ষার জন্য, তখন আর এইসব জিনিস দেখার প্রয়োজন পড়বে না, তখন হচ্ছে আরও শর্টকাট দেখাবো। এখন তোমরা নর্মালি শেখো। তাহলে কোনো সংখ্যা এক্স আছে, এর 25%, আগে বলো 25% মানে কত? 25% মানে 1/4, মানে হচ্ছে আমি এরকমভাবে লিখে রাখলে দেখো 25/100, এটাকে যদি কাটাকাটি করি তাহলে কত হবে? 1/4 হবে। তাহলে 1/4 লিখলাম, তাহলে ছোট হয়ে গেল জিনিসটা একটু। আচ্ছা এবার দেখো এর সাথে বলছে 150, মানে 150-এর 30%, তাহলে 30% বলো, 30% কিভাবে হয় স্যার? 30/100, তাহলে এরও 0 0 কাটলে কত? 3/10, তাহলে একবারে করে দাও, সুন্দর হবে জিনিসটা। ঠিক আছে, হলো 3/10, সরি ভুল লিখলাম, দেখো 3/10 হবে এটা, 3/10, তাহলে 0 0 কেটে গেল। আচ্ছা এটা যোগ করলে কত হয় বলছে? 75 হয়। তাহলে ওই এক্স এর ভ্যালুটা বার করলেই উত্তর হয়ে যাবে। তাহলে বলো এখানে কত হচ্ছে? x/4, এক্স এর সঙ্গে 1-এর গুণ, আর এনে যে কিছু নেই, 1 পাচ্ছে মানে 4 1 4, প্লাস হচ্ছে তোমার দেখো 3 5 3 15 45, তাই তো। তাহলে 45 ইজ ইকুয়াল টু 75, তাই না? ঠিক আছে এই পর্যন্ত স্যার। এবার কি করবো স্যার, এই 45টা এইদিকে নর্মালি রয়েছে, তাহলে এই পাশে নিয়ে চলে আসি, এক্স যুক্ত সংখ্যাগুলোকে একদিকে রাখি। তাহলে x/4 ইজ ইকুয়াল টু কি হবে বলো? 75 মাইনাস তোমার হচ্ছে 45, তাই না? তাহলে এবার বলো এটাকে বিয়োগ করলে কত হবে স্যার? এটা বিয়োগ করলে হবে স্যার আমার 30, তাই তো। তাহলে 30, আর দেখো আমি একবারে করছি, এই 4টা এখানে ভাগ হিসাবে আছে, ওইদিকে গেলে গুণ হবে, তাহলে 4-এর সঙ্গে 3 গুণ, তাহলে 3 4 12, তাই তো, মানে 120। তাহলে এক্স এর ভ্যালু কত হলো? 120, অপশন বি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন, 24 নম্বর কোশ্চেনটা দেখি আজকে। বলছে কিছু টাকা 2 বছর সরল সুদে 2520 টাকা এবং 5 বছরে 2700 টাকা হলে ওই টাকার পরিমাণ কত? ওই টাকা বলতে হচ্ছে তোমার আসল টাকার কথা বলেছে, তোমরা নিজেরা করো। তাহলে দেখো কিভাবে করবো, আগে বড় থেকে করো। দেখো 5 বছরে তোমার হচ্ছে এটা, এই যে টাকাগুলো হয়েছে এগুলো কি সুদে আসলে হয়েছে, সরল সুদে, মানে এত টাকা হয়েছে, মানে সুদ যেটা টাকাটা ছিল সেটা বেড়ে সুদ আর আসলে একসঙ্গে মিলে হয়েছে। তাহলে এর মধ্যে এসআই আর প্রিন্সিপালটা যোগ হয়ে আছে, তাহলে কত স্যার এটা? এটা স্যার কত স্যার? 5 বছরে দেখো 2700 টাকা বলেছে, একটু খেয়াল করবে। আচ্ছা আর কত বলেছে? 2 বছরে দেখো 2 বছরে তোমার এসআই আর হচ্ছে তোমার প্রিন্সিপালটা একসঙ্গে কত আছে? 2520 আছে, তাই না? এটা দেওয়া আছে। তাহলে আমি কি করবো স্যার, এখান থেকে যদি আমি বিয়োগ করি তাহলে 3 বছরের আমি কি পাবো স্যার? 3 বছরের সিম্পল ইন্টারেস্টটা পাবো। দেখো এই পিটা কেটে যাবে, তাই তো। তাহলে 3 বছরের যে সিম্পল ইন্টারেস্টটা সেটা কত পাচ্ছি দেখো, এদের মধ্যে বিয়োগ করলে উত্তর হবে। তাহলে দেখো বিয়োগ করলে কত হবে? 5 6 7 মানে 8, মানে 18, মানে 180। তাহলে তোমার হচ্ছে কত? 3 বছরের সিম্পল ইন্টারেস্টটা হলো 180। তাহলে তোমার 1 বছরের সিম্পল ইন্টারেস্ট কত? মানে আমার তো 1 বছরটাই লাগবে। 1 বছরের সিম্পল ইন্টারেস্ট কত? দেখো 3-এর সঙ্গে এটা ভাগ হবে, তাহলে 3 6 18, মানে 60, তাই তো। তাহলে ওই কি নিয়ম করছি, তাহলে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট পেয়ে গেছি। এবার আমাকে বার করতে কি বলেছে? আসল টাকা, ওই টাকার পরিমাণ মানে আসল টাকা। তাহলে আসল টাকা বার করতে গেলে আমাকে হয় 5 বছরে নয় 2 বছরের সঙ্গে একবার ইকুয়াল করতে হবে। কিভাবে? তাহলে আমি 1 বছরে পেয়ে গেছি দেখো
60 টাকা, তাহলে হয় তুমি এইটার মধ্যে নয় এটার মধ্যে বসাও। আমার সব থেকে সুবিধা 2 বছরের ক্ষেত্রে বসানো, তাহলে 2 বছরে তুমি দুটো খেললেই একই উত্তর হবে। তাহলে 2 বছরের ইন্টারেস্টটা কত হয় স্যার? তাহলে ঐকিক নিয়ম করলে 3 বছরে 180, 1 বছরে 60, তাহলে 2 বছরে 6 দুগুণে 12 গুণে 120, তাই তো? তাহলে 2 বছরে হচ্ছে ইন্টারেস্ট হচ্ছে 120। তাহলে যে টাকাটা হয়েছিল এর মধ্যে এই ইন্টারেস্ট 120টা ঢুকে রয়েছে। তাহলে তুমি বলো যে আমি যদি এবার আসল টাকাটা বার করতে চাই তাহলে কি করব? এই যে সুদ আসল হয়েছিল 2 বছরে, কোনো একটা টাকা 2520 টাকা হয়েছিল, সেখান থেকে ইন্টারেস্ট পেয়েছি 120 টাকা 2 বছরে, সেটা বাদ দিলি তার মানে আসল টাকাটা। তাহলে দেখো যদি বাদ দিয়ে দিই তাহলে কত হবে? দেখো 0 0 আর এদিকে তোমার 4, তারপরে 2, তার মানে কত? 2400 টাকা। তাহলে কত হলো? 2400। অপশন এ হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই, খুব ভালো করে দেখে নেবো এগুলো। দেখো 25 নম্বর কোশ্চেন কি বলেছে? একজন ছাত্র স্কুলের 4টি পরীক্ষায় অঙ্কে গড়ে 35 নম্বর পেয়েছে। মানে 4টে পরীক্ষা হয়েছে, সে 4টে পরীক্ষার মধ্যে সে অঙ্কে গড়ে 35 নম্বর পেয়েছে। এবার বার্ষিক পরীক্ষায় কত নম্বর পেলে তার প্রাপ্ত নম্বরের গড় হবে 40? তোমরা নিজেরা করো। দেখো এখানে তোমাকে প্রথমে কি বলেছে? 4টি পরীক্ষায় অঙ্কের মধ্যেই পরীক্ষা হয়েছে, বার্ষিক পরীক্ষাটা অঙ্কের মধ্যেই হয়েছে। তো অঙ্কের মধ্যে গড়ে কত পেয়েছে? 35। মানে 4টে পরীক্ষার মধ্যে সে 35 করে গড়ে পেয়েছে। তার মানে মোট কত নাম্বার পেয়েছে গো? মোট পেয়েছে, দেখো এদিকে গুণ করলেই হবে। তাহলে দেখো 4 5 20 আর 3 4 12, তার মানে 140, তাই তো? তাহলে 140 তোমার হচ্ছে 4টে পরীক্ষায় যে তোমার অঙ্ক হয়েছিল তার মধ্যে 35 করে গড় মানে 140 নাম্বার সে টোটাল পেয়েছে। এবারে বলছে বার্ষিক পরীক্ষা মানে একটা পরীক্ষার একটা হয়েছে, তার মানে কত নম্বর পরীক্ষা হলো স্যার? 5 নম্বর পরীক্ষা। সে 5 নম্বর পরীক্ষায় সে কত টোটাল কত নম্বর, মোট কত নম্বর পেয়েছে সে সেটা জানি না, কিন্তু গড় হয়ে গেছে বার্ষিক পরীক্ষার পর তার ওই আগের 4টে আর একটা 5টা, টোটাল গড় হয়েছে 40। তাহলে টোটাল 40 কত হচ্ছে? দেখো তোমার হচ্ছে 4 5 20, মানে 4 5 20, তাই তো? তার মানে 4 5 20 মানে 200, তাই তো? তাহলে 200 হচ্ছে তোমার টোটাল। তাহলে এবার দেখো তোমাকে বলতে চাই যে কত নাম্বার তার মানে সে পেয়েছে, তাই তো? তাহলে তার মানে তুমি বলো এখান থেকে যদি আমি বাদ দিই তাহলেই হবে। দেখো 200 থেকে 140 বাদ দেবো, 140 থেকে 20 তো 200 বাদ দেওয়া যায় না, তাহলে উল্টে নেবে একটুখানি, আমি এঁকে দিই। তাহলে কত হবে স্যার? 60 হবে, তাই না? এই যে 60 হলো, এই 60টা হলো তোমার হচ্ছে সেই নাম্বারটা পেয়েছে বার্ষিক পরীক্ষায় 60 নাম্বার, তার ফলে তার 40 গড় এসে দাঁড়িয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পেরেছি? খুবই ট্রিকি ছিল, এই বার্ষিক পরীক্ষাটা একটু খেয়াল রাখবে, ওটার জন্য একটা তোমার হচ্ছে বছর বেড়ে গেছে। চলো পরবর্তী কোশ্চেন 26 নম্বর কোশ্চেনে যাই। দেখো কি বলছে? এ একটি ধনাত্মক সংখ্যা এবং a is to 27/64 = 3/4 is to a হলে এর ভ্যালু কত? খুব সুন্দর কোশ্চেন, তোমরা নিজেরা করো। দেখো এবার আমি করে দিচ্ছি, তোমার দেখে নাও কি বলছে। এ ইস টু এ, আচ্ছা আগে বলো এই যে ইস টু মানে কি? মানে স্যার অনুপাত, অনুপাত মানে স্যার ভাগ করে লেখা যায়, তাই তো? তার মানে এটাকে যদি আমি ভাগ করে লিখি তাহলে 27/64 হবে, হ্যাঁ কি না স্যার? হ্যাঁ স্যার হবে। তাহলে ইজিক্যাল টু দেখো 3 4 আগে থেকেই রয়েছে, তাহলে 3/4 ভাজিতক এই যে ইস টু, তার মানে এখানেও ইস টু আছে, তাহলে এটা কত স্যার? এ হয়ে যাবে। এবার দেখো কোনাকুনি গুণ করে দাও, তাহলে এ গুণ করলে কি হবে স্যার? a² হবে। আর এটা কোনাকুনি গুণ হবে মানে কি? 3/4, আর তোমার হচ্ছে এদিকে এটা যদি গুণ হয় ওপরে, আচ্ছা তার মানে কত হচ্ছে স্যার? তোমার হচ্ছে 27/64। ঠিক আছে, দেখো গুণ করে দিলাম কোনাকুনি, এটাকে নর্মাল একটা সংখ্যা ভেবে চলো, তাহলে সুন্দর হবে। তবে এর গুণ হয়ে যাচ্ছে কোনাকুনি। ঠিক আছে, এবার দেখো কি আছে, এবার একটু গুণ করে নাও, অসুবিধা নেই, না করলেও চলতে পারে, অসুবিধা নেই। তো গুণ করে নাও, দেখো 27 আর 3 যদি গুণ করি কত হবে স্যার? 81। আচ্ছা 64 আর 4 গুণ করলে স্যার কত হবে? 256, তাই তো? 256। তাহলে এটা কি ভ্যালু বেরোলো? এটা স্কোয়ারের ভ্যালু বেরোলো। তাহলে আমাকে তো এর ভ্যালু জানতে চেয়েছে, দেখো এর ভ্যালু, তাহলে এ ইজিক্যাল টু কি হবে স্যার? এ ইজিক্যাল টু হবে স্যার এটা √81/256, তাই তো? এবার তোমরা বলো স্যার 81 কার স্কোয়ার বা বর্গমূল? স্যার 9কে তোমার হচ্ছে দুবার গুণ করলে 81 হয়। আর 256 কার স্যার? 16কে দুবার গুণ করলে 256 হয়। তাহলে উত্তর কোনটা হলো? 9/16। তুমি দুম করে এখানে টাঙিয়ে দেবে কোনটা? অপশন বি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার, তাই না? ভুল হয়ে যাবে। কেন ভুল হবে বলো তো? বর্গমূলের ক্ষেত্রে যদি তোমাকে অপশানে প্লাস মাইনাস দিয়ে রাখা থাকে তাহলে তোমার উত্তর কিন্তু প্লাস মাইনাসেই নিতে হবে, তুমি নর্মালি এটা বলতে পারো না। ঠিক আছে, তোমার উত্তর কোনটা হবে? অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, প্লাস মাইনাস। কারণ রুটের সঙ্গে সবসময় আমরা জানি না সেটা প্লাসে গুণ হচ্ছে না মাইনাসে গুণ হচ্ছে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। আচ্ছা 27 নম্বর কোশ্চেন কি বলছে? বলছে এক পরীক্ষায় 5 নম্বর 30%, এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, তাহলে পরীক্ষায় মোট নম্বর কত? তোমরা খুব ভালো করে করবে, ভালো করে কোশ্চেনের লাইনগুলো পড়বে, তবে কিন্তু করতে পারবে। খুব ভালো করে পড়বে, সোজা কোশ্চেন। হ্যাঁ, তো এক পরীক্ষায় 30 নম্বর পেয়েছে, তাহলে 30 নম্বর পেয়েছে মানে হচ্ছে কি? সে 100-র মধ্যে 30, তাই তো? 5 নম্বর 30 মানে 100-র মধ্যে পরীক্ষা হলে স্যার পাস মার্কটা কত?
পাস মার্কটা আমাকে বলেছে কত, সেটা 30, তাই তো। এবার বলছে একজন ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করেছে, নট ফেল করেছে, ঠিক আছে। তাহলে 85 নম্বর সে পেয়েছে, পেয়ে সে 10 নম্বরের জন্য পাস করেছে, তাহলে 10 নম্বর সে পাস মার্ক থেকে বেশি পেয়েছে। তাহলে সেই বেশিটা আমি যদি প্রথমেই বাদ দিয়ে দিই, তাহলে সেটাই হচ্ছে পাস মার্ক। তাহলে দেখো 85 থেকে 10 বাদ দিলে কত হবে স্যার, 75। তাহলে এটাই হচ্ছে সেই পাস মার্ক, তাই তো, এটাই সেই পাস মার্ক। তো এটা যদি পাস মার্ক হয়, আর তোমাকে দেখো কোশ্চেনের মধ্যে এইখানে একটা দিয়ে রেখেছিল পার্সেন্টেজ অনুযায়ী, তাহলে তোমাকে সেই এই যে এখানে পাস মার্ক কোনটা স্যার, 30। তাহলে এই 30-এর ভ্যালুটাই 75 নয় কি? হ্যাঁ স্যার, 30-এর ভ্যালুই 75। এবার তোমাকে জানতে চাই যে পরীক্ষায় মোট নম্বর কত, তুমি পার্সেন্টেজে কত ধরে রেখেছো স্যার, 100। তাহলে 1-এর ভ্যালু কত আর 100-এর ভ্যালু কত, ওই কি নিয়ম করো। তাহলে 75 বাই হচ্ছে তোমার 30 ইন্টু 100, হ্যাঁ কি না বলো, ঠিক আছে। তাহলে 0 0 কেটে দাও। এবার দেখো 3 দিয়ে 75-কে কাটলে কত হবে স্যার, 25। আর 25 সঙ্গে 10 গুণ করলে স্যার 250। তাহলে টোটাল মার্কস কত ছিল, 250। তাহলে অপশন সি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। 250-এর মধ্যে 30% হচ্ছে তোমার 75, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো 28 নম্বর কোশ্চেন কি বলেছে, এ বি কে 1200 টাকা 5 বছরের জন্য এবং সি কে 1500 টাকা 2 বছরের জন্য ধার দিয়ে মোট 900 টাকা সুদ পায়, তাহলে সুদের হার কত। তাহলে এই অঙ্কটা আমি শর্টকাট বলছি না, আমি নর্মালি তোমাদের বুঝিয়ে রাখছি, কারণ তোমাদের যদি একটু ট্রিকি হয়, তোমরা ধরতে যাতে সুবিধা হয় সেই জন্য বলছি। অনেক রকমভাবে করা যায়, ঠিক আছে। তো দেখো এ বি কে তোমার হচ্ছে 5 বছরের জন্য দিয়েছে, তাহলে এ প্রথম থেকেই এ দিয়ে এসছে, কাকে দিয়েছে, প্রথমে বি কে দিয়েছে, তারপর সি কে দিয়েছে। তাহলে যে মোট সুদটা পেয়েছে সেই সুদটা কত টাকা, 900 টাকা বলে দিয়েছে, তাই তো। তাহলে আমরা এইটা তো ছোটবেলা থেকে জানি, এসআই ইজিক্যাল টু পিআরটি বাই 100, যেখানে আসলের সঙ্গে রেট অফ ইন্টারেস্ট আর টাইম গুণ করলে সুদ পাওয়া যায়। তাহলে আমি এর সুদটা, একে বিকে যে দিয়েছে সেই সুদটা, আর সিকে যে দিয়েছে, যে টাকাটা দিয়েছে তার মধ্যে সুদটা, সেই দুটোকে যদি যোগ করে দিই, তাহলেই তো আমি 900 টাকার সঙ্গে সমান হয়ে যাবে, করে ফেলি। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে যখন বিকে দিয়েছে, যখন বি ভদ্রলোককে দিয়েছে, তখন সুদ কত টাকা পেয়েছে স্যার, এই সূত্রটাকে অ্যাপ্লাই করছি। তাহলে 1200 টাকা দিয়েছে, 5 বছরের জন্য দিয়েছে, রেট অফ ইন্টারেস্ট স্যার আমি জানি না, আমি আর বলে লিখে দেবো, কোনো সমস্যা আছে, কিচ্ছু সমস্যা নেই, ঠিক আছে। এটার সঙ্গে কত যোগ করবো স্যার, সিকে যে টাকাটা দিয়েছে, সিকে কত টাকা দিয়েছে স্যার, সিকে দিয়েছে স্যার 1500 টাকা দিয়েছে, তাই তো। কত বছরের জন্য স্যার দিয়েছে, দেখো 2 বছরের জন্য বলেছে। এটা রেট অফ ইন্টারেস্ট সেই 8 টাকাই থাকবে, একই রেট অফ ইন্টারেস্টে দিয়েছে, কোথাও বলে দেওয়া নেই, মানে আমি একই রেট, সেম রেট অফ ইন্টারেস্টে দিয়েছে। তাহলে এই দুটোকে যোগ করলে দুটোই আমি সুদ পেয়েছি, তাহলে এটা 900 টাকার সঙ্গে সমান হবে, ঠিক আছে স্যার। এই পর্যন্ত বুঝতে পেরেছি। এবার কি করবো স্যার, এবার তুমি 0 0 কেটে দাও, এখানে দেখো 0 0 কেটে দাও, ক্ষতি কি আছে, ক্ষতি কিছু নেই। দেখো 5 বারম 60, তার মানে হচ্ছে 60 আর এদিকে তোমার হচ্ছে দেখো 5 বারম 60 হচ্ছে, আর পরে থাকছে নিচে কিছু নেই, তাহলে 60 আর 60 আর এদিকে দেখো 15 দুগুণে 30 আর, তাই তো, ইজিক্যাল টু তোমার স্যার 900, হ্যাঁ কে স্যার, ঠিক আছে এই পর্যন্ত। তাহলে দেখো এখান থেকে তুমি যোগ করে নাও, দেখো 930, 60 আর 30 যোগ করলে স্যার কত হয় স্যার, 90 হয়। তাহলে 90 আর ইজিক্যাল টু কত স্যার, 900, ঠিক আছে। তাহলে এখান থেকে 0 কাটো বা একবারে কেটে দাও, কোনো অসুবিধা নেই। তাহলে কত, আর এর ভ্যালু কত হলো স্যার, তোমার হচ্ছে 10, তাই না। তাহলে 10 9 10 90, 10 900, তাহলে আর কত পার্সেন্ট স্যার, 90, এটাই তো জানতে চেয়েছিল। তাহলে আর পার্সেন্ট হচ্ছে 90, অপশন এ হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনে যাই। 29 নম্বর কোশ্চেন দেখো, বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 14 15 এবং 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না। উত্তর দাও তোমরা। হ্যাঁ ঠিকই উত্তর দিয়েছো, যারা মোটামুটি তোমার হচ্ছে 420 দিচ্ছ তারা ঠিকঠাক উত্তর দিচ্ছ। কেন স্যার, কি করে হচ্ছে স্যার, আমাদের একটু বুঝিয়ে দিন। তোমরা সব থেকে বেস্ট প্রসেস হচ্ছে তোমরা 14 15 আর 20-কে তুমি হচ্ছে ভাগ লসাগু করতে পারো। লসাগু করলে যেটা উত্তর হবে, আমি লিখে দিচ্ছি এখানে, লসাগু এলসিএম করতে পারো। লসাগু করলে যেটা উত্তর হবে সেটাই উত্তর। তোমরা যদি টাইম থাকে করতে পারো, আর না হলে আরেকটা ট্রিক্স দেখাচ্ছি। তুমি দেখো, তোমাকে ভাষায় বোঝো, তোমাকে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যেটাকে 14 দিয়ে 15 দিয়ে 20 দিয়ে যদি ভাগ করা হয়, সেই কোনো ক্ষেত্রে ভাগশেষ থাকে না। এটা মনে রাখবে ভালো করে, থাকবে না। তাহলে তার মানে সে কি পুরোপুরি ভাগ চলে যাচ্ছে। তাহলে মানে বলো এবার 14 দিয়ে দেখো 5520-কে ভাগ যায় না স্যার, যায় না। তাহলে মিটে গেল ঝামেলা, এটা প্রথমেই বাদ দিয়ে দাও। স্যার 20 দিয়ে, স্যার 15 দিয়ে অনেকগুলোকে যায়, হ্যাঁ স্যার 15 দিয়ে 60-কে যায়, ঠিক আছে, আর কাউকে যায় না। তাহলে দেখো 20 দিয়ে 60-কে যায়, দেখো চেক করে দেখো না 40 14 দিয়ে যায় কিনা, 14 দিয়ে যায় না, তাহলে 60টাও তোমার অপশন বাদ চলে গেল। দেখো 28 14 দিয়ে যায় কিন্তু 15 দিয়ে যায় না, তাহলে এটাও বাদ চলে গেল। তা সবাইকে দিয়ে যেতে হবে, তাহলে উত্তর কোনটা হলো, অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার। এসব কিছু করার দরকার ছিল না, ঠিক আছে, তুমি এইভাবেও করতে পারতে, ঠিক আছে। চলো আজকে শেষ কোশ্চেন ম্যাথের 30 নম্বর কোশ্চেনটা দেখি।
বলছে কোনো ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 4:7:9। 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56। ওদের বয়সের বর্তমান বয়স কত? খুব ভালো করে পড়বে, পড়ে উত্তর দাও। হয়ে গেছে, তাহলে চলে এসো দেখে নাও এখানে কিভাবে করছি। তাহলে আমাকে বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে, খুব ভালো করে দেখবে, বর্তমান মানে প্রেজেন্ট এজে। এবার বলছে 8 বছর আগে, কত বছর আগে স্যার? 8 বছর আগে তাদের বয়সে যোগ করলে 56 হতো, তাই তো? তাহলে এখন আমাকে বলো বর্তমান দিয়ে আমাকে জানতে চেয়েছে, দেখো বর্তমানটা জানতে, তাহলে আমাকে 8 বছর ফিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে এই যে 56 ছিল সেটা 8 বছর আগে ছিল, তাহলে 8 বছর পর তাদের বয়সের যোগফলটা বার করি। এখানে একটু খেয়াল রাখবে, 3 জন আছে মানে প্রত্যেকের কিন্তু 8 করে বাড়বে, মানে টোটাল কত বাড়বে স্যার? 24। ঠিক আছে, তাহলে আমাকে বলো এই যে 56 এর সঙ্গে যদি 8 বছর আগে যেটা ছিল, 8 বছর যদি আমি এখন ফিরিয়ে আনি, তাহলে 8 বছর যোগ হবে সবার, তাহলে এর 8 এর 8 এর 8 মানে 3 জনের 8 মানে 24 যোগ হবে। তাহলে 24 যোগ হলে এখন ওদের যোগফলটা, এখন বর্তমানেরটা পাবো, এটা বর্তমানের যোগফলটা পাবো, হ্যাঁ কিনা বলো? এখানে যেটা যোগ হবে তাহলে কত হবে বলো? তোমার 5 6 7 আর 4 10 হচ্ছে 80, তাই তো? তাহলে তোমার কত হলো স্যার? 80 হলো। তাহলে এখন যোগফল হচ্ছে 80। তাহলে কাদের যোগফল স্যার? এদের যোগফল। দেখো তুমি দেখো 4 4 মানে 4 7 আর 9 এদের যোগফল কত হয় স্যার? দেখো তুমি যদি একটু যোগ করো তাহলে কত হবে? 13 আর 7 20, তার মানে দেখো 20। এই যে 20-র ভ্যালুটাই তোমার বলে দেওয়া আছে, দেখো 80। তাহলে একের ভ্যালু কত বলো? একের ভ্যালু হবে কত তোমার? দেখো 4, তাই তো? তোমাকে এবার জানতে চাইছে প্রত্যেকের বয়স কত। এবার তুমি একের 1 ইউনিটের ভ্যালু পেয়ে গেছো 4, তাহলে প্রত্যেকের সঙ্গে গুণ করে দাও না। তাহলে কত হবে? দেখো 4 × 4 4 4 16, ঠিক আছে? 7 × 4 তোমার হচ্ছে 4 7 28, আর হচ্ছে স্যার 9 × 4 4 9 36, ঠিক আছে? অপশান টেস্ট করলে হয়ে যেত। তাহলে 36 28 16, দেখো অপশানে কোথায় আছে? অপশান সি আছে রাইট অ্যান্সার, অপশান সি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো এবার জিআই এর কোশ্চেনগুলো দেখি। দেখো জিআই কোশ্চেন তোমরা কিন্তু প্রত্যেকে অ্যান্সার করবে কত পারছো, ঠিক আছে? দেখো সম্পর্ক নির্ণয় করুন, ভাইরাস ভাইরোলজি মাটি, তাহলে কি হবে? তোমরা বলো, উত্তর করে ফেলেছো, ঠিক একদম ঠিক। যারা মোটামুটি পেডোলজি বলছো তারা একদম ঠিক বলছো, কারণ এটাই উত্তর হবে। কারণ কি স্যার? ভাইরাসের যে বিদ্যা, ভাইরাস নিয়ে পড়াশোনা, তাকে বলা হয় ভাইরোলজি। তাহলে মাটি নিয়ে যে পড়াশোনা হবে তাকে কি বলা হবে? এটাই জানতে চেয়েছিল, তাহলে পেডোলজি। ঠিক আছে, বাকিরা তোমরা এগুলো জানো তোমরা। আচ্ছা ঠিক আছে, তোমরা জিওলজি, বায়োলজি আর ইকোলজি এই 3টে নিয়ে তোমরা কমেন্ট সেকশনে উত্তর দেবে কোনটাকে কি বলা হয়, যদি পারো। ঠিক আছে, চলো দেখি 32 নম্বর কোশ্চেন কি বলছে। যদি ফিশ শব্দটি FIS এই শব্দটিকে সংকেত EHRG হিসাবে লেখা হয়, তাহলে জঙ্গলকে কিভাবে লেখা হবে? তাহলে কিভাবে করবো তোমরা করো প্রথমে। আচ্ছা, তোমরা করার পরে এখানে দেখে নাও যে উত্তরটা কি হচ্ছে। তো দেখো নাও, ফিশ যদি আমি করি তাহলে কিরমভাবে দেখো হচ্ছে, ফিশ থেকে দেখো ফিশ তোমার আছে, ফিস আছে, তাই তো? তাহলে এফটা কি হয়ে গেছে দেখো? ই হয়েছে, মানে কি? তুমি যদি এইরকমভাবে সাজাও দেখতে পাবে, দেখো ছিল এফ, সেটা হয়ে গেছে কি? ই হয়েছে, মানে এক ঘর মাইনাস হয়েছে। দেখো আই ছিল, আইটা কি হয়েছে স্যার? এইচ হয়েছে। দেখো আই ছিল, এক ঘর মাইনাস হয়েছে। তাহলে আমি বুঝতে পারছি এখান থেকে কি হচ্ছে স্যার, কি হচ্ছে? আমার এক ঘর পিছিয়ে যাচ্ছে, মানে যেটা। তাহলে তুমি একবার এখানে চলে এসো, দেখো অপশানগুলো একটু তাহলে তাকাও। তাহলে দেখো প্রত্যেকের অপশানে দেখো প্রথমগুলো ডিজিটগুলো একটু আলাদা, শুধু এইটার এইটার মধ্যে এক আছে। তাহলে তুমি দুটো অপশান তো এমনি অর্ডার আউট করতে পারবে। তাহলে করো, দেখো যে আছে, জাঙ্গেলের যে আছে, তাহলে সেটা কি হবে স্যার? আই হবে, এক ঘর কম। তাহলে হয় এটা উত্তর, নয় এটা উত্তর। তাহলে বাকিগুলো কেটে দাও, এই দুটো হচ্ছে না, তাই না? এই দুটো অপশান হচ্ছে না, কেটে দাও প্রথমে। তাহলে এবার দেখো পরেরটা চেক করো, দেখো যে ইউ আছে, দেখো যে ইউ আছে, ইউটা কি হবে স্যার? ইউ থাকলে তার আগেরটা এখানে দেখো এইদিকে লেখা আছে কিন্তু, হ্যাঁ? তাহলে তোমার আগে আসবে মানে টি হবে, হ্যাঁ? ভুল করে যেন ভি করে দেও না, তাই টি হবে। দেখো তাহলে টি আছে, দেখো এখানেও আছে, এতেও আছে, তাই তো? তারপর একটা চেক করো, দেখো এন থাকলে কি হয় স্যার? এন এর আগেরটা হচ্ছে এম হয়। দেখো এম এখানে আছে কিন্তু এখানে নেই, তাহলে এই উত্তরটা হলো না। তাহলে অপশান এ হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার, যেটা তোমার অপশান এতে রয়েছে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন, 33 নম্বর কোশ্চেনে যাই। দেখো বলছে, এক ব্যক্তিকে দেখিয়ে এক মহিলা বললেন, উনি হলেন আমার মায়ের বাবার একমাত্র ছেলে। ওই ব্যক্তিটি মহিলার কে হন? তোমরা নিজেরা করো। আর তোমরা জানো যে তোমাদের ব্লাড রিলেশন আছে, পাজল ছিল গ্রুপ সিতে, ব্লাড রিলেশন তোমাদের আছে, তাহলে তোমাদের কোশ্চেন এরকম কিন্তু আসতে পারে বলছি কি, আসবেই। তোমরা একটা কোশ্চেন পাবে এখান থেকে। তো দেখো কি বলছে, তো একজন ব্যক্তি কে এরকম ভাবে রয়েছে, ওনাকে দেখিয়ে কে বলছে? একজন মহিলা বলছে, তাই তো? মহিলা বলছেন, ইনি বলছেন একে দেখিয়ে, কে বলছেন? কি বলছেন? উনি হলেন আমার মায়ের, এনার যে মা আছে, ঠিক আছে, মায়ের বাবা, ওনার যে বাবা আছেন, ঠিক আছে, বাবার একমাত্র ছেলে। তাহলে একমাত্র ছেলে মানে আমার, ধরো নিজেকে মহিলার জায়গায় নিজেকে ভাবো, তোমার মায়ের বাবা তার ছেলে, তাহলে তোমার হচ্ছে দাদুর ছেলে, তার মানে কি তোমার কে হবে? এটার সঙ্গে সম্পর্ক কি স্যার? মামা হবে, তাই না? তাহলে মামা, তাহলে উত্তর কে হলো? অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, মামা। ঠিক আছে, চলো তারপরে কোশ্চেন দেখো।
দেখো 34 নম্বর কোশ্চেনটা বলছে শূন্যস্থান পূরণ করুন 4, 9, 19, 39, তারপরটা কি হবে তোমরা নিজেরা করো। দেখো আমি বলে দিচ্ছি, দেখো 4 হয়েছে 9, তাই তো, তার মানে কত বেড়েছে স্যার? 5 বেড়েছে, তাই না? ঠিক আছে স্যার। দেখো 9 হয়েছে 19, স্যার কত বেড়েছে? স্যার 10 বেড়েছে। 19 হয়েছে কত? 39, স্যার কত বেড়েছে? স্যার 20 বেড়েছে। তাহলে এরপরটা কত বাড়বে? তাহলে এদের মধ্যে তোমার হচ্ছে যে ইকুয়েশনটা রয়েছে বা সমীকরণটা রয়েছে বা এর মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটা কীরকম? দেখো 5 থেকে 10 হয়েছে, দেখো 2 গুণ, 10 থেকে 20 হয়েছে তার 2 গুণ, তাহলে এর সঙ্গেও যে 20-র সঙ্গে পরে যেটা হবে সেটা কত হবে? স্যার 2 গুণ হবে। স্যার কত বাড়বে? তার মানে স্যার 40 বাড়বে, তাই না? তাহলে 39-এর সঙ্গে যদি আমি 40 যোগ করি স্যার কত হবে? স্যার 9 আর এখানে 7, তার মানে 79 বা হচ্ছে 69। অপশান বি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে চলো 35 নম্বর কোশ্চেনটা দেখি। বলছে যদি 35 নম্বর কোশ্চেন, যদি প্লাসের মানে এক্স মানে তোমার হচ্ছে গুণ হয় মানে ইনটু হয়, তাহলে মাইনাসের মানে হচ্ছে তোমার ভাগ হয়, তাহলে এবং গুণের মানে তোমার হচ্ছে মাইনাস হয় এবং ভাগের মানে যদি প্লাস হয়, তাহলে ওই যে ভ্যালুটা দিয়েছে তার ভ্যালু কত তোমরা নিজেরা করো। দেখো আগে প্রথম কাজ হচ্ছে এইরকম দেওয়া থাকলে তোমাকে আগে কাজ হচ্ছে এই চিহ্নগুলোকে আগে বদলে নেওয়া। তাহলে দেখো আমি 16, 4, ঠিক আছে, 2, 5 আর 3 এইটা দেওয়া আছে, তো আমি আগে লিখে ফেললাম। এবার দেখো প্রথম কি দেওয়া আছে স্যার? প্রথম দেওয়া আছে ভাগ, তাহলে তুমি খোঁজো আগে ভাগের মানে কোথায় দেওয়া আছে। স্যার দেখো এখানে লেখা আছে ভাগের মানে কি আছে? প্লাস, তাহলে আমি এই জায়গাটা প্লাস লিখে দেবো, ভাগের বদলে প্লাস লিখবো। আবার যেন এইখানে ভেবে নিও না যে প্লাসের বদলে তাহলে এখানে মাইনাস আবার ইন্টু করে দিন, ওটা করতে যেও না, একবারই এর কন্ডিশন ফুলফিল হয়। ঠিক আছে, দেখো মাইনাস আছে, তাহলে মাইনাস, দেখো মাইনাসের মানে কোথাও দেওয়া আছে? হ্যাঁ স্যার মাইনাসের মানে কি দেওয়া আছে? ভাগ দেওয়া আছে, তাহলে ভাগ দিয়ে দিলাম। তারপর দেখো প্লাস আছে, তাই তো, 2 আর 5-এর মাঝখানে প্লাস আছে। দেখো প্লাসের মানে কিছু দেওয়া আছে? হ্যাঁ স্যার প্লাসের মানে দেওয়া আছে কত? ইন্টু, তাহলে এখানে ইন্টু দিয়ে দিলাম, মানে গুণিতক চিহ্ন। এবার দেখো ইন্টু আছে, ইন্টুর মানে কোথাও দেওয়া আছে? স্যার হ্যাঁ ইন্টুর মানে কি দেওয়া আছে? স্যার মাইনাস হবে, তাই তো, তাহলে এখানে হচ্ছে মাইনাস হলো। এবার তুমি এর ক্যালকুলেশন করো কিন্তু বদমাস রুল অনুযায়ী, ঠিক আছে, BODMAS, ঠিক আছে, এখানে তো ব্র্যাকেট নেই, তাহলে এই ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন দিয়ে করবে। তাহলে প্রথম হচ্ছে ডিভিশন, দেখো ডিভিশন কোথাও আছে? হ্যাঁ স্যার 4 আর 2 এর মধ্যে, তাহলে বাকিগুলো রেখে দাও, 4 আর 2 এর মধ্যে ভাগ করলে স্যার 2 হবে, ইন্টু দেখো 5, বাকিগুলো সব রয়ে গেল। এই দুইটা, এটা নয়, এদের দুজনের মধ্যে ক্যালকুলেশন করে 2 হলো, ঠিক আছে, এটা নেই, এটাও চলে গেল, 2ও চলে গেল, 4ও চলে গেল, ঠিক আছে। তারপর দেখো এবার কি করবো স্যার? ডিভিশনের কাজ হয়ে গেছে স্যার, মাল্টিপ্লিকেশন, দেখো মাল্টিপ্লিকেশন কোথায় আছে স্যার? এদের দুজনের মধ্যে আছে, তাহলে 16 প্লাস, তাহলে 5 আর 2 গুণ করলে স্যার কত হবে? 10 হবে, তাহলে -3, ঠিক আছে। এবার তুমি যে দিকটা খুশি করতে পারো, কোনো অসুবিধা নেই, আগে প্লাস আগে মাইনাস, কোনো অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করবে সবসময় মানে তোমার বাঁ দিক থেকে ডান দিকে করার। তাহলে 16 আর 10 কত হয় স্যার? 26, তার থেকে 3 বাদ দিলাম স্যার, কত হবে স্যার? 23, ঠিক আছে, তাহলে উত্তর কোনটা হলো স্যার? 23, অপশন বি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার, ঠিক আছে। 35, তাহলে 36 নম্বর কোশ্চেনটা দেখি। বলছে প্রশ্নবোধক স্থান পূরণ করুন, A/2, D/5, H/9, M/14, তাহলে তারপরেরটা কত হবে সিরিজ অনুযায়ী, ঠিক আছে, তোমরা নিজেরা করো আগে। আচ্ছা তোমরা নিজেরা করো আগে, দেখো কি হয়। আচ্ছা এবার দেখে নাও কিভাবে করছি। দেখো আগে প্রথমে এইগুলো করার আগে আমি আগেও একদিন বলেছিলাম কোনো একটা সেটে, যেগুলো করতে গেলে আগে তুমি এইগুলোকে আগে দেখবে, তারপর হচ্ছে তুমি নাম্বারগুলো দেখবে, বা আগে তুমি নাম্বারও দেখতে পারো, সব থেকে ভালো হয় নাম্বার দেখা। দেখো 2 থেকে 5 হয়েছে, 5 থেকে 9 হয়েছে, 9 থেকে 14 হয়েছে, তারপর কত হবে? তাহলে এই রিলেশনটাকে খুঁজে বার করো। স্যার 2 থেকে 5 হয়েছে মানে +3 হয়েছে, দেখো 5 থেকে 9 হয়েছে মানে স্যার +4 হয়েছে, 9 থেকে 14 হয়েছে মানে +5 হয়েছে, তাই তো, তারপর কত হবে স্যার? +6 হবে, তাহলে 6 4 কত হয়? 20। দেখো 20 অপশান তোমার এইখানে রয়েছে, এখানে রয়েছে, তাহলে উত্তর এই দুটো তো হচ্ছেই না, এই দুটো তুমি প্রথমেই অমিট করে দিলে। এরপর কি হবে স্যার? এবার দেখো এ আছে, তাহলে এ আছে, এরপর কত হয়েছে? ডি হয়েছে, তাহলে গ্যাপ কত? মাঝে দেখো দুটো, তাহলে +2 করলাম না, মানে +3 হবে, আমি মাঝে এটা লিখছি, আমি এরকমভাবে লিখি তাহলে বুঝতে পারবে না। এ ছিল, ডি হয়েছে, মানে মাঝে তোমার হচ্ছে দুটো আছে, ঠিক আছে। দেখো ডি এর পর এইচ হয়েছে, ডি এর পর এইচ হয়েছে, মাঝে কত দেখো? 1 2 3, তিনটে রয়েছে, ঠিক আছে। তারপর কি আছে স্যার? এইচ এর পর এম হয়েছে, এম দেখো কোথায় আছে? 1 2 3 4, তাহলে এটা কটা হয়েছে? 4টে হয়েছে। এরকম করার আগে লিখে নিলে খুব সুবিধা, এই ABCDটা এইভাবে। তারপর কি আছে স্যার? এম এর পর কি হবে স্যার? দেখো 2 3 4, তারপরে 5 ঘর বাড়বে, তাহলে 1 2 3 4 5, তারপরে কোনটা হবে স্যার? এস হবে, মাঝে এই এম আর এস এর মাঝে 5 জন থাকবে, তারপর 1 2 3 4 5, তাহলে এস হবে, এস দিয়ে উত্তর দেখো একটাই আছে, তাহলে অপশন বি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার, ঠিক আছে। আর 20 তো আমি আগে থেকেই বার করে রেখেছিলাম। চলো পরবর্তী কোশ্চেনে যাই। 37 নম্বর কোশ্চেন দেখো, বলছে যদি সব বালক বুদ্ধিমান মিথ্যা হয় তবে কিছু বালক বুদ্ধিমান নয় সম্পর্কে কি নিশ্চিত হওয়া যায়? দেখো এটা ভালো করে আগে করো, তারপর আমি বলছি। যারা উত্তর করবে তাহলে করে ফেলো, অলরেডি আমি জানি উত্তর দিয়ে ফেলেছো, কিন্তু অনেকের মধ্যে এই জিনিসটা একটু খটকা লাগবে, আমি ডিটেলসে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো কি বলছে, বলছে সব বালক বুদ্ধিমান, সব বালক বুদ্ধিমান, এটা একটা
তোমার হচ্ছে লজিক দিয়েছে, এই লজিকটা মিথ্যা লজিক, ভালো করে বুঝবে কিন্তু। সব বালক বুদ্ধিমান মানে সব বালক বুদ্ধিমান এইভাবে তোমরা বালক আর বুদ্ধিমান এরকম লিখবে, এটা নয়, এটা বলেছে হবে না, এটা মিথ্যে কথা। তাহলে কি বলছে, বলছে কিছু বালক বুদ্ধিমান নয়, তো তারপর তোমাকে বলছে কিছু বালক বুদ্ধিমান নয়, এটাও নয় বলেছে, মানে কিছু বালক বুদ্ধিমান এটাও নয় বলেছে, তাহলে দুটো ক্ষেত্রেই নয় বলছে। যখন দুটো ক্ষেত্রেই নেগেটিভ কথা বলা হয় তখন সবসময় সেটা সত্যি জিনিস বলা হচ্ছে। তাহলে তোমাকে তো কোনোদিন একবার বলছে মিথ্যা, একবার বলছে সত্যি, এটা তো বলছে না, দুটো ক্ষেত্রেই দেখো নেগেটিভ, তার মানে এটাও তোমার নেগেটিভ, এটাও নেগেটিভ বলছে। তাহলে দুটো যখন নেগেটিভ হয় তখন সবসময় সেটা সত্যি কথা, মানে যেটা হচ্ছে তার মানে কোনো সম্পর্ক তৈরি হচ্ছে না, তাহলে কোনটা সেটা অবভিয়াসলি তার সম্পর্কটা কি নিশ্চিত করা যাচ্ছে, অবশ্যই নিশ্চিত করা যাচ্ছে, এটি অবশ্যই সত্য। ঠিক আছে, দুটো ক্ষেত্রেই নেগেটিভ আছে, যদি দুটো ক্ষেত্রেই পজিটিভ বলতো তাহলেও আমরা বলতাম সত্যি কথা, আর যদি একটা নেগেটিভ একটা পজিটিভ তখন সেটা আলাদা করে বিবেচ্য বিষয় হতো। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। এইগুলো ফাঁসাবে কিন্তু, খুব ভালো করে দেখবে। দেখো 38 নম্বর কোশ্চেন কি বলছে, বলছে সিরিজটি পূরণ করুন 2, 6, 24, 120, তারপর কত হবে, তোমরা নিজেরা বলো কত হবে। তারপর দেখো দেখে নাও আমি কিভাবে করছি। দেখো 2 হয়েছে 6, তাই তো, 6 হয়েছে 24, তারপর 24 হয়েছে এটা, তার মানে আমি বুঝতে পারছি এত বড় বড় ডেটা, মানে দেখো 2 থেকে 6 ঠিক আছে, 6 থেকে 24 একদম দুম করে বেড়ে গেছে, তারপর দেখো 24 থেকে 120, আমি ধরাটা শেখাচ্ছি কিভাবে ধরতে হয়, দেখো আবার কত বড় হয়ে গেছে, তারপর অপশানগুলো দেখো অনেক বড় বড়, তার মানে কি হচ্ছে স্যার, যোগ করে সম্ভব নয়, হতে পারতো সম্ভব কিন্তু সেটা অনেক তোমাদের ট্রিকি জিনিস, তোমাদের অত শক্ত আসবে না, তবে নর্মালি আসবে, তাহলে যোগ করে সম্ভব না, এটা গুণ করে সম্ভব হচ্ছে, তাই না। তাহলে এবার দেখো তুমি 2 থেকে 6 হয়েছে স্যার, কত গুণ হয়েছে স্যার, 3 গুণ হয়েছে, দেখো 3 দুগুণে 6, দেখো 6 থেকে 4 24 হয়েছে স্যার, 4 গুণ হয়েছে, দেখো 4, 6, 24 হয়, তাই তো। তারপর দেখো 24-এর সঙ্গে 12 120 হয়েছে স্যার, কত গুণ করে স্যার, 5 গুণ করে, দেখো 5 আর তোমার হচ্ছে 24 গুণ করলে 120 হয়, তারপর দেখো 120 থেকে তার মানে কত গুণ হবে স্যার, 6 গুণ হবে, তাহলে 6 বারাম 72, তার মানে 720, তাহলে উত্তর কোনটা হবে স্যার, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এগুলো খুব একটু নজর রেখে করবে, নাহলে সময় নষ্ট হবে। চলো 38, 39 নম্বর কোশ্চেনটা দেখি। দেখো তোমাদের এরকম একটা ম্যাচিং থাকে, সেই ম্যাচিংটা একটু ভালো করে দেখে নেবে কিভাবে করতে হয়, তোমাদের ভালো করে একটু টাইম নষ্ট হয় খুব, ঠিক আছে, দেখে নাও কিভাবে করবে। দেখো কি বলে দিয়েছে, 5, 5, 15, 7, 7, 35, 11, 11 কত হবে, তোমরা আগে নিজেরা করো তারপর আমি বলে দিচ্ছি। দেখো প্রথম একটা লজিক, এখানে দুটো লজিক খাটাতে পারো তুমি, ঠিক আছে, যারা মোটামুটি 99 করছো তারা সঠিক উত্তর করছো, কিন্তু কিভাবে করছো আমি বলে দিচ্ছি। দেখো দুটো লজিকই হবে, কিভাবে, দেখো প্রথমে আমি যদি করি এইটাকে এইভাবে, যে তোমার হচ্ছে 5 স্কোয়ার, তার মানে স্যার কত হচ্ছে স্যার, প্রথম 5টা আমি এখানে এইটুকু তো দেখে বুঝতে পারছি যে লজিকটা এই দিকে যাচ্ছে, তাহলে দেখো 5 থেকে 5, তার মানে 5 স্কোয়ার মানে স্যার 25, তারপরেরটা দেখো কি আছে, আচ্ছা 1 মিনিট দাঁড়াও, প্রথমেটা রয়েছে তোমার দেখো 5, তাই তো, আমি 5 স্কোয়ার লিখলাম এটা, তারপর দেখো 5 আছে, এটাকে আমি 5 স্কোয়ার মানে ধরো 25, তারপর একটা 5 আছে, তাই তো, তাহলে এইটাকেও আমি যদি স্কোয়ার করি বা স্কোয়ারের মতো ভাবি, ভেবে আমি কি করছি দেখো 5 - 2 করছি, মানে আমি বোঝাতে চাইছি জিনিসটা এইরকম ভাবে লেখো, 5-এর স্কোয়ার প্রথমটা লিখলাম, তারপরেরটা হচ্ছে 5 × 2, ঠিক আছে, তার মানে এই জিনিসটা বলছি, ঠিক আছে, দিয়ে তোমার হচ্ছে কত হচ্ছে দেখো 5 × 5 = 25, 25 থেকে 10 বাদ দিলে 15, এই একটা লজিক আসছে, ঠিক আছে। দেখো এটাও সেম জিনিস, দেখো 7-এর স্কোয়ার - 7 × 2, ঠিক আছে, এই একটা লজিক, দেখো 7 দুগুণে 14 বাদ দিলে কত হয় স্যার, 7 7 49 থেকে 35, তাহলে সেম জিনিস বলো 11 স্কোয়ার - 11 × 2, ঠিক আছে, এটা যদি বাদ দিই তাহলে কত হবে স্যার, দেখো 11 11 স্কোয়ার করলে 121, তার থেকে 11 দুগুণে 22 যদি বাদ দিই তাহলে আমার 99 হবে, তাই তো, তাহলে এখান থেকে 99 পাচ্ছি, একটা অপশান এটা এ হচ্ছে। এছাড়া আর কি হতে পারে লজিক স্যার, হ্যাঁ একটা লজিক হতে পারে, তুমি যে লজিকই করবে সেটাই উত্তর হবে। দেখো এইভাবে করা যেতে পারে, তুমি কিভাবে করবে দেখো, দেখো তুমি 5, প্রথমটার 5 মানে প্রথম যে এটা নিয়েছি এটা 5, 5 থেকে আমি প্রথমেই তোমার হচ্ছে 5 থেকে আমি 2 বাদ দিয়ে দিচ্ছি, স্যার কত হবে স্যার, 3 হবে, 5 থেকে আমি 2 বাদ দিয়ে দিচ্ছি, 5 থেকে 2 বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কত হবে 3, তার মানে কি দেখো 3 × 5 = 15, তারপরটা দেখো 7, 7 থেকে আমি দেখো 2 বাদ দিয়ে দিচ্ছি, কত হবে স্যার 5, তাহলে 5 × 7 = 35, ঠিক আছে, সেম জিনিস দেখো 11, তারপরের যে 11টা রয়েছে সেটা কি করবো, 11 থেকে 2 বাদ দিয়ে দেবো, স্যার কত হবে স্যার, তোমার হচ্ছে 9, তার মানে হচ্ছে 99, তুমি এই লজিকেও করতে পারো, এটাতেও করতে পারো, এটাতেও করতে পারো, তো দুটো ক্ষেত্রে তোমার 99 আসবে, তাহলে অপশান এ হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার, বোঝা গেছে। চলো আজকে শেষ কোশ্চেন ম্যাথের দেখি, বলছে যদি 4/6 = 24 হয়, 5/7 তোমার 35 হয়, তবে
9 ভাজিতক 8 কত হবে? দেখো তোমাদের মিসলেনিয়াস কোশ্চেন হবে, মানে কি কোশ্চেন তোমার হচ্ছে মিলিয়ে মিশিয়ে থাকবে। এটা দেখে কেউ অঙ্ক ভেবো না দুম করে 4 আর 6 কি করে 24 হয়, স্যার এটা ভুল দেওয়া যায় টাইপিংয়ে, ওটা নয় বিষয়টা। এটা লজিক্যালি করতে হবে, ভাবতে হবে তোমাকে। দেখো এই যে ভাগটা রয়েছে এটাকে গুণ করলে দেখো 24 হচ্ছে, তাই না? তাহলে এই যে লজিকটা সেটা কি পরের ক্ষেত্রে খাটছে, সেটা ঠিক করতে হবে তোমাকে। দেখো 5 আর 7 যদি গুণ করি স্যার, হ্যাঁ 35 হচ্ছে, তো তাহলে সেম জিনিস আর ভাবার দরকার নেই। 8 9 কত হবে স্যার? 72 হবে। ব্যাস এইটুকুই করার ছিল। অপশান এ হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো আজকে তোমাদের এই পর্যন্তই থাকলো। তোমরা সবাই ভালো করে পরীক্ষা দাও, অল দ্য বেস্ট সকলকে। আর তোমাদের কত স্কোর হলো এই 7 নম্বর সেটটায় সেটা তোমরা জানিও। আর স্যার যেটা বলে গেলেন আগেও, যে তোমাদের এরপর যে তোমাদের পরীক্ষাগুলো রয়েছে আপকামিং, কোনো যদি পরীক্ষা থাকে রেলের গ্রুপ ডি বলো বা অন্য কিছু, তো আমরা সে তো ক্লাস আনছি, তোমরা যদি বলো বা সাজেশন দাও তাহলে আমরা প্রচণ্ড হেল্পফুল হব। আমরা সেইভাবে তোমাদেরকে ক্লাস দিতে পারবো। তো এমনি কোনো সাজেশন যদি থাকে তোমাদের এছাড়াও অন্য কিছু, সেটাও তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো। অ্যাজ ইউজুয়াল থ্যাংক ইউ, সবাই ভালো থেকো। অন্য কোনো ভিডিও দেখা হচ্ছে। থ্যাংক ইউ, বাই বাই।